soul, come on, age of something breaking. Feel my mind is stolen too. Where is Patch Flames? Nice. Hello guys, hello. Welcome to the last lecture. আমাদের দেখতে দেখতে এত সুন্দর অধ্যায়টা শেষ হয়ে গেল, এখন আর আফসোস ছাড়া কিছুই হচ্ছে না। চলো তড়িৎ পড়ায় যে মজা, সামনের চ্যাপ্টারগুলোতে সেই মজাটা আর পাবো না। যাই হোক গাইজ, আমাদের আজকে অন্যতম সুন্দর একটা চ্যাপ্টার পদার্থবিজ্ঞানের চলো তড়িৎ, সে অধ্যায়টা কমপ্লিট হতে যাচ্ছে। যদি আমাদের এইচএসসির জন্য যা যা দরকার ছিল তা আরও 2 লেকচার আগেই শেষ হয়ে গেছে। এগুলো হচ্ছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো আমি তোমাদের দিয়ে রাখতেছি, যেগুলো জীবনে কোনো না কোনো দিন তোমার কাজে লাগবে। স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং আসবে তাদের তো কাজে লাগবেই, অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে। ঠিক আছে, সো সবাইকে চলতরিতে শেষ লেকচারে আবারও স্বাগতম। আমরা ইতিমধ্যেই 15টা লেকচার কমপ্লিট করছি। লাস্ট লেকচারে তোমাদের মেশ অ্যানালাইসিস শিখাইছিলাম এবং হচ্ছে পটেনশিওমিটার শিখাইছিলাম। আশা করি সেই দুটো বুঝতে পারছিলাম। আজকে হচ্ছে আমরা আরও দুটো জিনিস পড়বো, খুবই সহজ জিনিস। একটা হচ্ছে মিটার ব্রিজ আর একটা হচ্ছে পোস্ট অফিস বক্স। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ডিভাইস। যেমন এই দুটি ইলেকট্রিক্যাল ডিভাইসে আমরা ব্যবহার করি অজানা রোধ নির্ণয়। লাইক ধরো তোমার কাছে একটা তার আছে, সেই তারের রোধ তুমি জানো না, তোমার সেটা মাপা দরকার, অ্যাকুরেটলি মাপা দরকার, তখন হচ্ছে এই দুইটার একটা তোমার ইউজ করা লাগবে। এ বাদেও মাল্টিমিটার নামে একটা ডিভাইস আছে, এখন তো মাল্টিমিটার ইউজ করা হয়। তোমরা যারা ল্যাবে কাজ করছো বা পরবর্তীতে যখন ট্রিপলি পড়বা, তখন যখন ল্যাবে কাজ করা লাগবে, দেখবা মাল্টিমিটার নামে একটা ডিভাইস আছে। ওটা দিয়ে হচ্ছে ভোল্টেজও মাপা যায়, ওটা দিয়ে কারেন্টও মাপা যায়, ওটা দিয়ে আবার রোধও মাপা যায়। ঠিক আছে, সো রোধ মাপার অনেক ডিভাইস আছে, তার মধ্যে এই দুইটা হচ্ছে অনেক কমন। মিটার ব্রিজটা তো খুবই কমন। পোস্ট অফিস বক্সটা আগে ইউজ হইতো, এখন খুব বেশি ইউজ হয় না, বাট তাও আমরা একটু দেখবো, যেহেতু তোমাদের বইয়ের মধ্যে আছে, প্র্যাকটিক্যাল অংশে আছে, সো আমরা একটু শিখে ফেলবো। খুবই সহজ ব্যবহার, এবং এখান থেকে এমসিকিউ আসে, মিটার ব্রিজের ম্যাথও আসে। মিটার ব্রিজের ম্যাথ খুব সহজ। সো সব কিছু আমরা আজকে ক্লাসে করবো। যারা ক্লাসে জয়েন করছেন আমাকে একটু জানাবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, লাইক আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছেন কিনা, সবকিছু ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা দেরি না করে ক্লাস শুরু করে দিব। লেটস গো বাচ্চারা। ও মাই গড, আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম। আমাকে দাদু বলে ডাকলা কেন? তুমি কি আমার নাতি লাগো নাকি? কি ভাই, কি অদ্ভুত কথাবার্তা। আমাকে দেখতে কি এতই বয়স্ক লাগে? দাদু বলে ডাকতেছে পোলাপান। ও মাই গড। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে পটেনশিওমিটার পড়াবেন? তুমি কি বাবা মঙ্গল গ্রহ থেকে আসলা নাকি? তোমার কি সময় 2 দিন পিছানো? পটেনশিওমিটার পরশুদিন পড়ায় আসছি, আজকে আবার পটেনশিওমিটার কেন পড়াবো? কেমন আছে দাদা? ভালো আছি ভাইয়া। কালকের ক্লাস না করলে কি আজকের ক্লাস করতে পারবো? হ্যাঁ করতে পারবা, কোনো সমস্যা নাই। দাদার ফেভারিট চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, এই দুঃখ আমি কই রাখি বলো তো? চলো শুরু করে দিই। আমার ফোনটা একটু চার্জে দেই। আমার ফোনেই চার্জ থাকে না, এই দুইটা জিনিসে চার্জ থাকে না, একটা হচ্ছে আমার শরীরে আর একটা হচ্ছে ফোনে। শুরু করি, লেটস গো। আসো, সবার আগে কি পড়বো? সবার আগে পড়বো হচ্ছে মিটার ব্রিজ। চলো। ও ভাইয়া, এটা কি? এটা দেখছিস না? এটা তোদের ল্যাবেও থাকার কথা। মিটার ব্রিজ আই গেস ল্যাবেও আছে তোমাদের। যে একটা যে মিটার স্কেলের মতো লেখা থাকে, এই সেটআপ অবশ্যই তোমরা ল্যাবে দেখার কথা। ঠিক আছে, তোমাদের ল্যাবে এটা অবশ্যই দেখার কথা। আচ্ছা, তোমাদের তো এখনো সেকেন্ড ইয়ারের ল্যাব শুরু হয় না, তাই না? সেকেন্ড ইয়ারের ল্যাব যখন শুরু হবে তখন দেখবা এই ডিভাইস নিয়ে তোমাদের একটা এক্সপেরিমেন্ট অবশ্যই আছে। মিটার ব্রিজ জিনিসটা কি? এইটা হচ্ছে অজানা রোধ নির্ণয়ের জন্য বানানো একটা ডিভাইস। এটার কনস্ট্রাকশন পুরোটাই আমরা দেখবো, কিভাবে এটা কাজ করে না করে, এ টু জেড এভরিথিং। প্রথমে দেখে নাও, এটা বাস্তবে দেখতে হচ্ছে এরকম, ল্যাবে গিয়ে যেই ছবিটা দেখতে পারবা। ঠিক আছে, একটা স্কেলের মতো থাকবে, একটা মিটার স্কেল থাকবে, যেখান থেকে আমাদের জকির ডিস্টেন্স মাপা লাগবে। আর এখানে হচ্ছে একটা গ্যালভানোমিটার থাকবে, একটা ব্যাটারি থাকবে, একটা এটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স। ঠিক আছে, বা রেজিস্টর বক্স। কি? রেজিস্টর বক্স। ওকে, এইসব বিভিন্ন জিনিস পেতে থাকবে। আমরা আসতেছি কনস্ট্রাকশনে। প্রথম কথা হচ্ছে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে অজানা রোধ নির্ণয় করা। হ্যাঁ, কি? অজানা রোধ নির্ণয় করে। এবং দ্বিতীয় কথা, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল কি, কোন নীতির উপর ভিত্তি করে মিটার ব্রিজ কাজ করে, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ভাই দুইটার যে কোনো একটা এমসিকিউতে চলে আসবে। ঠিক আছে, এই যে দুইটা ইনফরমেশন দিলাম, এই দুইটার যে কোনো একটা এমসিকিউতে চলে আসবে। প্রথমত, মিটার ব্রিজ দিয়ে কি করা হয়? মিটার ব্রিজ দিয়ে হচ্ছে আননোন তারের রোধ নির্ণয় করা হয়। যেই তারের রোধ তুমি জানো না, সেটা রোধ তুমি নির্ণয় করতে পারবা মিটার ব্রিজের সাহায্যে। এবং দ্বিতীয়ত, মিটার ব্রিজ কোন প্রিন্সিপাল অনুযায়ী কাজ করে? কাজ করে হচ্ছে হুইটস্টোন ব্রিজের নীতি অনুযায়ী। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু কনস্ট্রাকশনটা দেখি এবং কিভাবে এটা কাজ করে সেটা একটু দেখে ফেলি। একদম সহজ। প্রথমত, কনস্ট্রাকশন খুব ইজি। কনস্ট্রাকশন কি? খুবই ইজি। আমি ডান পাশে আঁকতেছি। আমাদের এখানে একটা তার থাকবে, পটেনশিওমিটারের মতো। কি থাকবে? একটা তার থাকবে, এরকম একটা তার।
ঠিক আছে, লেটস সাপোজ এটা হচ্ছে একটা তার। তোমার মেক শিওর করা লাগবে এই তারের প্রত্যেকটা জায়গায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম। কেন যেন? কারণ যেন প্রত্যেকটা জায়গায় রোধ সেম থাকে। এমন না হয় যে এখানে রোধ বেশি, এখানে রোধ কম, আবার এখানে রোধ বেশি, এরকম হওয়া যাবে না। সব জায়গায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম রাখা লাগবে। তাহলে তারের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথমত যে তারটা আমরা ব্যবহার করব, মিটার ব্রিজের মধ্যে একটা তার ব্যবহার করা হবে, এটাই হচ্ছে সেই তার। সেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হইতে হবে কনস্ট্যান্ট, এ সকল পয়েন্টে কনস্ট্যান্ট। ঠিক আছে, সকল পয়েন্টে কনস্ট্যান্ট। এ মানে কি? এরিয়া, এরিয়া প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সকল পয়েন্টে কনস্ট্যান্ট হইতে হবে। দ্বিতীয়ত এই তার তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না, মানে তাপমাত্রার উপর রোধ নির্ভর করা যাবে না। ঠিক আছে, উপর রোধ নির্ভর করা যাবে না। কেন ভাইয়া, কেন করা যাবে না? তুমি একবার নিজেই চিন্তা করে দেখো, তুমি হচ্ছে এখানে চেষ্টা করতেছো কি মাপার জন্য? রোধ মাপার জন্য, এবং সেই রোধের মান কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। তাইলে কিছু হইল, আমাদের এমন একটা সেটআপ লাগবে বা এমন একটা তার লাগবে যেই রোধের বা যেই তারের রোধ তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট না। ধরো এখানে হিট প্রডিউস হইতেই পারে এক্সপেরিমেন্ট চলাকালীন, এবং হিট প্রডিউস হওয়ার জন্য যদি তারের রোধ চেঞ্জ হয়ে যায় তখন তোমার হিসাবে এরর আসবে। তুমি ধরে নিছিলা যে হ্যাঁ এই তারের রোধ হচ্ছে ভাইয়া লেটস সাপোজ কথার কথা 10 ওম। তুমি এক্সপেরিমেন্ট চালাইলা, চালানো অবস্থায় হচ্ছে তাপমাত্রা বাইরে গেল, বাইরে রোধ বাইরে গেল, 11 ওম হয়ে গেল। তার মানে তুমি এক্সপেরিমেন্ট চালাইলা 11 ওমের তার দিয়ে, বাট তুমি হিসাব করলা 10 ওমের তার দিয়ে, কারণ 1 ওম রোধ যে বাইরে গেছে তুমি তো এটা বুঝোই নাই। বুঝছেন? সো আমাদের এমন তার ব্যবহার করা লাগবে যার রোধ তাপমাত্রার জন্য চেঞ্জ হয় না। এরকম কি তার আছে মনে করে দেখো, আমরা পড়ছিলাম এমন কিছু অ্যালয়েজ আছে যাদের দিয়ে তার বানালে বা ডিভাইস বানাইলে তাদের রোধ তাপমাত্রার উপর নির্ভর করে না। ঠিক আছে, সো আমরা কি দিয়ে বানাবো? আমরা অ্যালয় ইউজ করব। অ্যালয় ইউজ করব। ভাইয়া কি কি হইতে পারে? এক্সাম্পল হইতে পারে, তোমাদের আগেও বলছিলাম কনস্ট্যান্টান হইতে পারে, কনস্ট্যান্টান। দেন হচ্ছে ম্যাঙ্গানিন হইতে পারে। ওকে, এই যে অ্যালয়গুলা, এই অ্যালয়গুলার রোধ তাপমাত্রার উপর নির্ভরশীল না, তাপমাত্রা চেঞ্জ করলেও রোধ খুব বেশি চেঞ্জ হয় না। ওকে, আর আমরা মিটার ব্রিজটা ইউজ করি হচ্ছে রোধ একদম অ্যাকুরেটলি মাপার জন্য। মিটার ব্রিজ হচ্ছে একদম তোমাকে অ্যাকুরেট একটা হিসাব দিবে, যদিও এখানে এরর থাকতে পারে বাট এটা অনেকটাই অ্যাকুরেট। ওকে ফাইন, তাহলে প্রথমত আমাদের এখানে একটা তার থাকবে, এটা হচ্ছে তার, এবং এই তারের দৈর্ঘ্য হয় 1 মিটার। ভাইয়া 1 মিটার কেন? কারণ আছে, নামটাই তো মিটার ব্রিজ, তাই না? সো মিটার ব্রিজ নামটা আসছে হচ্ছে তারের দৈর্ঘ্য থেকে। এই তারের দৈর্ঘ্য সব সময় কত হয়? 1 মিটার হয়। এখন এই তারটাকে যুক্ত করা হয় বাম পাশে কপারের থিক শীট দিয়ে। ঠিক আছে, বা তুমি অন্য কোনো মেটালও ইউজ করতে পারো, বাট কপার ইউজ করাটা হচ্ছে ভালো। ঠিক আছে, কি দিয়ে যুক্ত করা হয়? এই পাশে কপারের থিক শীট। ঠিক আছে, লেখো কপারের থিক শীট এখানে। ওকে, সিমিলারলি এই পাশেও কি? কপারের থিক শীট। ঠিক আছে, কপারের থিক শীট। ওকে, এই পাশে লিখতে পারো মেটাল শীট বা কপারের শীট। থিক শীট মানে একটু মোটা। ঠিক আছে, থিক শীট। ওকে, মাঝ বরাবর হচ্ছে এখানে আরো একটা কপারের শীট থাকে এভাবে। কিভাবে? এভাবে। ওকে ফাইন, এইখানে কোন জায়গাটায়? এই যে এই জায়গাটায়, এই জায়গায় থাকে হচ্ছে একটা রেজিস্টর বক্স। কি থাকে? একটা রেজিস্টর বক্স। ওকে, বা তুমি একটা রিওস্ট্যাট ইউজ করতে পারো, রেজিস্টর বক্স। রেজিস্টর বক্স ইউজ করার কারণটা হচ্ছে এখানকার রোধটা আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করব। ঠিক আছে, ধরো তুমি এখানে চাইলে 10 ওহম রাখতে পারো, এখানে 20 ওহম রাখতে পারো, এখানে 50 ওহম রাখতে পারো। সো বারবার তুমি কি রোধ খোলা বা আবার নতুন রোধ এনে যুক্ত করবা, এরকম তো আমরা করব না। রেজিস্টর বক্স ইউজ করলে যে সুবিধাটা পাওয়া যায়, ধরো তুমি একটা চাবি খুলাইলা, চাবি খুলানোর জন্যই রোধের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে তুমি তোমার ইচ্ছা মতো রোধ এখানে সেট করতে পারবা একটা রেজিস্টর বক্সের সাহায্যে। আমরা রেজিস্টর বক্সের মধ্যে একটা ভ্যালু সেট করে দিব যে হ্যাঁ আমার এখানে 10 ওহম মানের রোধ দরকার, তার জন্য কিছু চাবি টাবি খোলা লাগবে, এবং আলটিমেটলি এখানে 10 ওহম মানের রোধ তুমি পেয়ে যাবা। তুমি বললা না 10 ওহম না, আমার 20 ওহম মানের রোধ দরকার, সেটাও তুমি সেট করতে পারবা রেজিস্টর বক্সের সাহায্যে। তুমি বললা না আমার 500 ওহম মানের রোধ দরকার, সেটাও তুমি সেট করতে পারবা রেজিস্টর বক্সের সাহায্যে। তার মানে এই জায়গার রোধটা আমাদের জানা থাকবে। ঠিক আছে, আমরা আমাদের ইচ্ছা মতো এখানকার রোধ সেট করব যত আমাদের দরকার। আর এখানে থাকবে হচ্ছে অজানা রোধটাই, যে এখানে থাকবে হচ্ছে অজানা রোধ, যেই রোধের মান আমরা জানি না। ঠিক আছে, এইটা হচ্ছে অজানা রোধ এক্স ওহম। এইটার রোধ আমাদের নির্ণয় করা লাগবে। ওকে
ফাইন। মাঝ বরাবর আসবে হচ্ছে আর একটা গর্জিয়াস জিনিস, কি ভাইয়া? মাঝ বরাবর আসবে একটা গ্যালভ্যানোমিটার। এখানে কি আসবে? একটা, এটা কিন্তু রোদ না, হ্যাঁ দেখে মনে হতে পারে রোদ, বাট এটা রোদ না, হ্যাঁ এটা হচ্ছে গ্যালভ্যানোমিটার। এখানে থাকবে কি একটা গ্যালভ্যানোমিটার। ভাইয়া এই গ্যালভ্যানোমিটারের কাজ কি? আছে, কাজ আছে। হুইটস্টোন ব্রিজে কি গ্যালভ্যানোমিটার লাগে না? লাগে তো। এই হচ্ছে সেই গ্যালভ্যানোমিটার। সো এটাই আমাদের মোটামুটি সেটআপ এবং এটাই মিটার ব্রিজের কনস্ট্রাকশন। এখন এই মিটার ব্রিজটা কাজ করে কিভাবে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আরেকটু বাকি আছে কনস্ট্রাকশনের। নিচে হচ্ছে একটা মিটার স্কেল রাখা হয়, হ্যাঁ এখানে কি থাকে? একটা মিটার স্কেল। চাইলে এটা আঁকতে পারো। ওই যে যেই স্কেলটা দেখা যাচ্ছিল ছবির মধ্যে, এই যে এই স্কেলটা, এখানে হচ্ছে একটা মিটার স্কেল থাকে, ঠিক আছে? সো এটাই হচ্ছে সেই স্কেল। এটা কি আমাদের মিটার স্কেল। এটার দৈর্ঘ্য 1 মিটার, কারণ আমাদের দৈর্ঘ্যটা দরকার। দৈর্ঘ্যটা লাগবে যে কোন পয়েন্টে আমরা নিস্পন্দ বিন্দু পাচ্ছি বা নাল পয়েন্ট পাচ্ছি। ওকে, আচ্ছা। এখন এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝার জন্য দেখো, আমি 4টা পয়েন্টের নাম একটু দিয়ে দিচ্ছি। ধরো এই পয়েন্টটা, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে? এটা যদি এ হয় তাহলে এটাও কি অবশ্যই এ পয়েন্ট, কারণ মাঝখানে তো কোনো কিছু নাই যেখানে ভোল্টেজ ড্রপ হবে। আমরা তো এখানে কোনো রোদ টোদ কিছু ইউজ করি না, তাই না? এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এটাও হবে এ পয়েন্ট। আমি ধরলাম এটা হচ্ছে আমার বি পয়েন্ট, তাহলে এটা যদি বি হয় এটাও কি বি, এটাও কি বি, ঠিক আছে? আমি ধরলাম এটা আমার সি পয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা যদি সি হয় এটাও কি সি পয়েন্ট, কারণ মাঝখানে কোনো কিছু নাই। এবং জকিটাকে আমি যেই পয়েন্টে কানেক্ট করব, যেই পয়েন্টে কানেক্ট করে ধরো আমি নিস্পন্দ বিন্দু পাবো বা নিস্পন্দ বিন্দু নাও পাইতে পারি, সেইটা হচ্ছে আমার ডি পয়েন্ট। জকিটা যেই পয়েন্টে কানেক্ট হবে সেইটা হচ্ছে ডি পয়েন্ট। এইবার তুমি একটু চিন্তা করো, আমি বসাইলাম এখানে এ, ঠিক আছে? এখানে বসাইলাম বি, এখানে বসাইলাম সি এবং এখানে বসাইলাম ডি। লেটস সাপোজ এর একটা হুইটস্টোন ব্রিজ হয়ে গেছে। দেখো তো এ আর বি এর মাঝখানে কি আছে? এ আর বি এর মাঝখানে তুমি রাখছো হচ্ছে ওই রেজিস্টার বক্সটা, তাই না? রেজিস্ট্যান্স বক্সটা রাখছো, যার ভ্যালু তুমি তোমার ইচ্ছা মতো সেট করবা। তুমি চাইলে 10 সেট করতে পারো, তুমি চাইলে 20, তুমি চাইলে 30, সম্পূর্ণ তোমার ইচ্ছা। তার মানে এ আর বি এর মাঝের যে রোধটা সেটা তোমার জানা আছে, ঠিক আছে? এটা হচ্ছে রেজিস্টর বক্স। বি আর সি এর মাঝখানে কি আছে? বি আর সি এর মাঝখানে আছে অজানা রোধটা, যার রোধের মান তোমার নির্ণয় করা লাগবে। তাহলে এখানে আছে আমাদের সেই অজানা রোধ, যার রোধের মান আমরা নির্ণয় করব। ভাইয়া বি এবং ডি এর মধ্যে কি আছে? বি এবং ডি এর মধ্যে আছে গ্যালভ্যানোমিটার। তার মানে এই যে জায়গাটা, এখানে কি আছে? এখানে আছে হচ্ছে গ্যালভ্যানোমিটার, ঠিক আছে? এতটুকু নিয়ে সমস্যা নেই ভাইয়া। আমার এখানে 2টা রোধ আছে, 2টা রোধকে আমি বসাই দিচ্ছি। কিন্তু হুইটস্টোন ব্রিজের জন্য তো 4টা রোধ ভাইয়া। আমার তো রোধ এখানে 2টা, একটা রেজিস্টর বক্স আর একটা হচ্ছে অজানা রোধ। বাকি 2টা রোধ কোথায়? বাকি 2টা রোধ আসবে এই তার থেকে। এই যে তুমি তারটা ইউজ করছো, এই তারের একটা নির্দিষ্ট রোধ আছে না? অবশ্যই আছে। তুমি যে চিন্তা করে দেখো, এই এ পয়েন্ট থেকে ডি পয়েন্ট পর্যন্ত এতটুকু অংশের একটা নির্দিষ্ট রোধ আছে, সেটাকে আমরা বলতেছি আর এ ডি। ওকে, সিমিলারলি এই ডি অংশ থেকে সি অংশ পর্যন্ত এতটুকু দৈর্ঘ্যের তারেরও একটা নির্দিষ্ট রোধ আছে, সেটাকে আমরা বলতেছি আর সিডি। বুঝতে পারছেন? তাহলে এ পয়েন্ট আর ডি পয়েন্টের মাঝেও আসলে একটা রোধ আছে, সেটা হচ্ছে এতটুকু দৈর্ঘ্যের তারের রোধ। সেটাকে প্রকাশ করতেছি কি দিয়ে? আর এডি দিয়ে, ঠিক আছে? সিমিলারলি সি পয়েন্ট আর ডি পয়েন্টের মাঝেও একটা রোধ আছে, সেটা হচ্ছে এতটুকু অংশের তারের রোধ, সেটাকে আমরা প্রকাশ করতেছি আর সিডি দিয়ে। দেখো তো হয়ে গেছে না হুইটস্টোন ব্রিজ? হয়ে গেছে। কিন্তু এখন জাস্ট এখান থেকে একটা ব্যাটারি কানেক্ট করা লাগবে, যে এ এবং সি এর মাঝে। এখান থেকে যদি একটা ব্যাটারি কানেক্ট করে দাও, তাইলেই তোমার হুইটস্টোন ব্রিজের সেটআপ কমপ্লিট। জাস্ট এখানে একটা ব্যাটারি চলে আসবে, ঠিক আছে? কমপ্লিট আমাদের হুইটস্টোন ব্রিজ। সো মিটার ব্রিজটা বেসিক্যালি কাজ করে একদম প্রপারলি একটা হুইটস্টোন ব্রিজের মতো, ঠিক আছে? তাহলে আই গেস কনস্ট্রাকশনটা আমাদের কাছে ক্লিয়ার যে কিভাবে এটা একটা হুইটস্টোন ব্রিজ হচ্ছে। কারণ এখানে দেখে মনে হচ্ছে 2টা রোধ, এখানে একটা রেজিস্টর বক্স, এখানে একটা অজানা রোধ, বাট এই তারের মধ্যেও তো রোধ আছে। তুমি গ্যালভানোমিটারকে যে পয়েন্টে কানেক্ট করবা, সেই পয়েন্টের বাম পাশেও একটা নির্দিষ্ট রোধ আছে, ডান পাশেও একটা নির্দিষ্ট রোধ আছে। বাম পাশের অংশের রোধকে আমরা নির্দেশ করতেছি আর এডি দিয়ে, যেটা বসছে এ পয়েন্ট এবং ডি পয়েন্টের মাঝে, এবং ডান পাশের অংশের রোধকে আমরা প্রকাশ করতেছি আর সিডি দিয়ে, যেটা বসবে হচ্ছে সি পয়েন্ট এবং ডি পয়েন্টের মাঝে। যদি বসাই দাও, একদম প্রপার একটা হুইটস্টোন ব্রিজের সেটআপ তুমি পেয়ে যাবা। তাহলে এই পর্যন্ত আমরা বুঝে গেছি। এখন কথা হচ্ছে ভাইয়া, অজানা রোধ আমরা কিভাবে নির্ণয় করব? সেটআপ তো হুইটস্টোন ব্রিজের বুঝতেছি, বাট ভাইয়া অজানা রোধ নির্ণয় করব কেমনে? আচ্ছা, চিন্তা করে দেখো,
আমাদের যেটা করা লাগবে, আগে ম্যাথে চলে যাচ্ছি কেন, সরি, ম্যাথে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটু বুঝিয়ে যাই। হ্যাঁ, জীবন তো আসলে একটা যন্ত্রণা, কিন্তু এগুলো আবার মজার জিনিস। আসলে তোমাদেরকে আরেকটু বুঝাই, সেটআপটা আরেকবার একটু আঁকতেছি, ঠিক আছে, জনগণের খাতিরে। চলো, এই হচ্ছে আমাদের সেই মিটার স্কেলটা। ওকে, এখানে আমাদের কি আছে, এখানে আমি একটু একবারই আঁকা দিই। হ্যাঁ, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে, জীবন যদিও বেদনা বাট তাও একটু সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এই পাশে হচ্ছে এই, ওকে, এটা হচ্ছে আমাদের কপারের থিক শীট। ওকে, এখানে আসবে হচ্ছে এতটুকু মোটামুটি। ওকে, এখানে আসবে হচ্ছে এতটুকু মোটামুটি, একটু ডান দিকে নিয়ে যাই। ওকে, আর এখানে আসবে হচ্ছে এতটুকু মোটামুটি। ঠিক আছে, হয়েছে। এইটা হচ্ছে আমাদের সেই মিটার ব্রিজের তারটা, 1 মিটার দৈর্ঘ্যের তার। দৈর্ঘ্য কত? 1 মিটার, সবসময় 1 মিটার। হ্যাঁ, পটেনশিওমিটারে যেমন লেন্থটা বইলা দেয়, ঠিক আছে, যে লেন্থ হবে এত, মিটার ব্রিজের লেন্থটা ফিক্সড কত? 1 মিটার, সবসময় 1 মিটার। কিছু না বলে দিলেও কিন্তু 1 মিটার। প্রশ্নে কিন্তু বলে দিবে না যে হ্যাঁ এই তারের দৈর্ঘ্য 1 মিটার, বলবে না। তোমার জানা থাকা লাগবে মিটার ব্রিজের যে তারটা আমরা ব্যবহার করতেছি সেটার দৈর্ঘ্য সবসময় 1 মিটার। ওকে, এখন আমাদের এখানে আছে কি রেজিস্টর বক্স। কোথায় ভাইয়া? এই যে এই জায়গায়, এখানে আছে হচ্ছে আমাদের রেজিস্টর বক্স। ওকে, একটা রেজিস্টর বক্স আছে, আর বক্স, এবং এখানে আছে কি আমাদের, এখানে আছে আমাদের অজানা রোধ এক্স। ওকে, এখন আমি কি করব, এই যে মাঝখানের পয়েন্ট থেকে নিয়ে আসব গ্যালভ্যানোমিটারওয়ালা একটা জকি। সেই জকিকে আমরা বিভিন্ন পয়েন্টে বসায় বসায় দেখব। একবার জকিকে বসাবো এই পয়েন্টে, বসাই দেখলাম যে না, গ্যালভ্যানোমিটারে কাটা ডিফ্লেকশন দিচ্ছে, তার মানে কি এখান দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। যদি ফ্লো করে, হুইটস্টোন ব্রিজ কি ব্যালেন্সড? তুমি চিন্তা করে দেখো, তুমি জকিটাকে বসাইলা হচ্ছে এই জায়গায়, ধরো এই জায়গায় বসাইলা, এবং গ্যালভ্যানোমিটারের মধ্যে কারেন্ট ফ্লো করলো, সেই অবস্থায় কি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড? অবশ্যই না। তুমি জকিটাকে বসাইলা ওই পাশে এবং গ্যালভ্যানোমিটার বিক্ষেপ দিল, তার মানে কি গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, সেই অবস্থায় কি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড? না। তুমি কি করলা, অবশেষে জকিটাকে যখন এই পয়েন্টে নিয়ে আসলা, কোন পয়েন্টে ভাইয়া? যখন তুমি জকিকে নিয়ে আসলা একদম এই পয়েন্টে, তখন তুমি দেখলা যে না, গ্যালভ্যানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না। তাহলে যখন আমরা জকিটাকে এই পয়েন্টে নিয়ে আসতেছি, এই পয়েন্টে আনলে গ্যালভ্যানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না। এই পয়েন্টে আনলে গ্যালভ্যানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না। ঠিক আছে, গ্যালভ্যানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না। এটাকে আমরা বলবো হচ্ছে নিষ্পন্দ বিন্দু। ঠিক আছে, বিক্ষেপ দিচ্ছে না, এটা কি বলবো? নো ডিফ্লেকশন পয়েন্ট বা নিষ্পন্দ বিন্দু। এটাই আমাদের কি? নিষ্পন্দ বিন্দু। নিষ্পন্দ বিন্দু আমরা পেয়ে গেছি। তার মানে আমরা খুঁজবো হচ্ছে নিষ্পন্দ বিন্দু। কেন খুঁজবো যেন নিষ্পন্দ বিন্দু? কারণ যখন গ্যালভ্যানোমিটারে কাটা বিক্ষেপ দিবে না, তখনই তো আমাদের হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড, এবং আমরা ফর্মুলা শিখছি কিসের জন্য? ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের জন্য। সো আমরা আলটিমেটলি জকি ঘুরায় ঘুরায় খুঁজবো যে কোন পয়েন্টে জকিটাকে রাখলে আমার হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয়। ঠিক আছে, ওকে। সো আমরা রেখে দেখলাম যে আমাদের এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল আমাদের বি পয়েন্ট, এটা ছিল আমাদের সি পয়েন্ট, এটাও ছিল সি পয়েন্ট। যখন ডি পয়েন্টে জকিটাকে রাখা হয়েছে, তখন আমার গ্যালভ্যানোমিটারে কাটা কোনো বিক্ষেপ দিচ্ছে না, তার মানে এই অবস্থায় হুইটস্টোন ব্রিজ কি? ব্যালেন্সড। ফাইন। যদি ব্যালেন্সড হয়, তাহলে একটা ফর্মুলা হুইটস্টোন ব্রিজে খাটে। কি ফর্মুলা? এই বাহু এবং এই বাহুর রোধের অনুপাত হবে এই বাহু এবং এই বাহুর রোধের অনুপাতের সমান। এখন ভাইয়া এই বাহুর রোধ তো আমি জানি, কারণ রেজিস্টর বক্সের রোধ আমি নিজেই সেট করব। আমি যদি 10 ওহম রাখি, এটা 10 ওহম। আমি যদি 20 ওহম রাখি, এটা 20 ওহম। এটা আমি সম্পূর্ণ নিজে সেট করব। ঠিক আছে, এইটার রোধ আমি জানি না, এইটার রোধ আমার বের করা লাগবে। ভাইয়া এইটার রোধও তো আমি জানি না। এইটার রোধ কি তুমি জানো? এডি অংশের রোধ জানো না। এই সিডি অংশের রোধ কি তুমি জানো? জানো না। সেটা কেমনে বের করবা? এটা বের করতে না পারলে কিন্তু ওই এক্স এর মান বের হবে না। এখানে আমরা বুদ্ধিটা খাটাইছি। দেখো, এইটার যে তুমি যে অ্যালয়টা ইউজ করছো, তার একটা নির্দিষ্ট আপেক্ষিক রোধ আছে এবং তার একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। আমরা কি জানি? আর ইজ ইকুয়ালস টু রো ইন্টু এল ডিভাইডেড বাই এ। ওকে, গুড। তাহলে আমি বলতে পারি না আর বাই এল ইজ ইকুয়ালস টু রো ডিভাইডেড বাই এ? পড়ছিলাম না রোধের এই ফর্মুলা? পড়ছি তো। আমার টেম্পারেচারের উপর ওর রোধের কোনো ডিপেন্ডেন্স নাই।
আমি উপাদানও চেঞ্জ করতেছি না। যদি আমি ম্যাঙ্গানিন ইউজ করি তাহলে ম্যাঙ্গানিনই থাকতেছে সব জায়গায়। টেম্পারেচার চেঞ্জ হইলেও রোধ চেঞ্জ হচ্ছে না, তাহলে ওর আপেক্ষিক রোধ কি? কনস্ট্যান্ট না। আপেক্ষিক রোধ মেইনলি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে উপাদান, সেই উপাদান আমি চেঞ্জ করতেছি না। এখানে যদি ম্যাঙ্গানিন হয়, এখানেও ম্যাঙ্গানিন, এখানেও ম্যাঙ্গানিন, এখানেও ম্যাঙ্গানিন। এবং সেকেন্ডটা হচ্ছে টেম্পারেচার। আমাদের টেম্পারেচার চেঞ্জ করলেও তো রোধ চেঞ্জ হয় না। অ্যালয়ের রো এর মান কি হবে? অবশ্যই কনস্ট্যান্ট হবে। এবং আমরা বলেই দিছি সব জায়গায় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও সেম, তার মানে এ এর মানও কনস্ট্যান্ট। তাহলে রো আর এ যদি কনস্ট্যান্ট হয়, ডান পাশটা কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারি এই যে তারটা আমরা ব্যবহার করছি, সেই তারের আর ডিভাইডেড বাই এল এর মানটা কনস্ট্যান্ট। আর কি? আর হচ্ছে তারের টোটাল রোধ। এল কি? এল হচ্ছে তারের দৈর্ঘ্য। তাহলে আর ডিভাইডেড বাই এল কি? আর ডিভাইডেড বাই এল হচ্ছে তারের একক দৈর্ঘ্যের রোধ। এটাকে ধরো আমরা প্রকাশ করতেছি স্মল আর দ্বারা। কি দ্বারা? স্মল আর দ্বারা। তাহলে আমরা বলতে পারি এই যে তারটা যেটা আমরা ইউজ করলাম, এই তারের একক দৈর্ঘ্যে রোধের মান কনস্ট্যান্ট। ঠিক আছে, একক দৈর্ঘ্যে রোধ কনস্ট্যান্ট। ওকে, তার মানে এখানেও রোধ যা, এখানেও রোধ তাই, এখানেও রোধ তাই, এখানেও তাই, সব জায়গায় পার ইউনিট লেন্থে রোধ সব জায়গায় কনস্ট্যান্ট। ধরো তুমি এই নিস্পন্দ বিন্দুটা পাইছো এল মিটার দূরে। ঠিক আছে, কতটুকু দূরে? এল মিটার দূরে, বা এল সেন্টিমিটার দূরে। এল মিটার না, এল সেন্টিমিটার লেখো। নর্মালি সেন্টিমিটারে আসবে, পরীক্ষায় সেন্টিমিটার দিবে, মিটার দিবে না। ঠিক আছে, এল সেন্টিমিটার দূরে। তাহলে এইটুকু ডিস্টেন্স যদি এল সেন্টিমিটার হয়, ডান পাশের ওই ডিস্টেন্সটা কত হবে রে বলতো? এই যে এই ডিস্টেন্সটা, এইটা কত হবে? ভাইয়া এটা তো আমি জানি না, এটা তুমি জানো। এই পুরা তারের দৈর্ঘ্য কত? 1 মিটার বা 100 সেন্টিমিটার। তাহলে এতটুকু যদি এল সেন্টিমিটার হয়, ডান পাশের টুকুর দৈর্ঘ্য কত হবে? 100 মাইনাস এল সেন্টিমিটার। ভাই কত? 100 মাইনাস এল সেন্টিমিটার। ঠিক আছে, ওকে। তার মানে আমি যে নিস্পন্দ বিন্দুটা পাইছি, তার বাম পাশে তারের দৈর্ঘ্য এল সেন্টিমিটার, ডান পাশে তারের দৈর্ঘ্য 100 মাইনাস এল সেন্টিমিটার। তাহলে বলো তো বাম পাশে তারের রোধ কত হবে? ভাইয়া বাম পাশে তারের রোধ কেমনে বের করব? তুমি একক দৈর্ঘ্যের রোধ জানো না? একক দৈর্ঘ্যের রোধ কত? স্মল আর। তাইলে এল সেন্টিমিটার দৈর্ঘ্যের জন্য রোধ কত হবে? আর মাল্টিপ্লাইড বাই এল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে আমার বাম পাশের অংশের রোধ আর এডি, সেটা হবে একক দৈর্ঘ্যের রোধ স্মল আর মাল্টিপ্লাইড বাই বাম পাশের অংশের দৈর্ঘ্য। ঠিক আছে, সিমিলারলি ডান পাশের অংশের রোধ আর সিডি, সেটাও হবে একক দৈর্ঘ্যের রোধ স্মল আর মাল্টিপ্লাইড বাই ডান পাশের অংশের দৈর্ঘ্য, মানে 100 মাইনাস এল। ওকে, তাহলে আমাদের বের হয়ে গেছে এই দুইটা রোধের মান। এখন যেহেতু আমার গ্যালভানোমিটারের কাঁটা কোনো রকম বিক্ষেপ দিচ্ছে না, তার মানে আমার হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স। তাহলে চলো হুইটস্টোন ব্রিজটাকে ফেলি। সরি, এখানে আছে আমাদের এ, এখানে আছে আমাদের বি, এখানে আছে সি, এখানে আছে ডি। দেখো তো এ থেকে বি এর মধ্যে কি আছে? এই রেজিস্টর বক্স, সেটার মান তো আমরাই ফিক্সড করে দিব, ধরলাম সেটার মান আর, আমরা ফিক্সড করে দিছি আর। ঠিক আছে, বি থেকে সি এর মধ্যে আছে সেই অজানা রোধ এক্স, এ থেকে ডি এর মধ্যে আছে এডি দৈর্ঘ্যের তারের রোধ। ঠিক আছে, আর এডি। এবং সি থেকে ডি এর মধ্যে আছে সিডি অংশের তারের রোধ আর সি ডি। বুঝছো? এবং এই জায়গাটায় আছে হচ্ছে গ্যালভানোমিটার। সো যখন আমরা ডি পয়েন্টে স্থাপন করছি, সেই ডি পয়েন্টে স্থাপন করার পরেই তো আমাদের গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দেয় নাই, তাই না? তার মানে অবশ্যই হুইটস্টোন ব্রিজ কি আছে? ব্যালেন্সড। যদি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয়, সেক্ষেত্রে আর ডিভাইডেড বাই আর এডি ইজ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই আর সিডি। তাহলে বলো এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে আর সিডি ডিভাইডেড বাই আর এডি মাল্টিপ্লাইড বাই আর। আর সিডি মানে কত? আর সিডি মানে হচ্ছে 100 মাইনাস এল। ওকে, আর এডি মানে কত? আর এডি মানে হচ্ছে আর মাল্টিপ্লাইড বাই এল, এখানে মাল্টিপ্লাইড বাই আর আছে, সরি, আর মাল্টিপ্লাইড বাই এল, আর এখানে আছে মাল্টিপ্লাইড বাই আর। দেখো আর আর কাটাকাটি চলে যাচ্ছে, এই আর কাটা থাকতেছে কি উপরে? 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাইড বাই আর। শেষ কি? 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাইড বাই আর। এটাই তোমার আননোন রোধের মান। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাইড বাই আর। এইটাই হচ্ছে অজানা রোধের মান।
ওকে, এবং এই যে এলটা কোন পয়েন্টে আমরা নিস্পন্দ বিন্দু পাচ্ছি সেইটা আমরা মাপি হচ্ছে ওই মিটার স্কেলটার সাহায্যে। ধরো তুমি জকিটাকে এখানে ধরলা, ধরার পর দেখলা যে না কোনো ডিফ্লেকশন আসতেছে না গ্যালভানোমিটারের মধ্যে, তার মানে হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স। তোমার কি করা লাগবে, এই অবস্থায় দেখা লাগবে এখানে মিটার স্কেলে দাগ কত। ধরো মিটার স্কেলের এখানে আছে 0, এখানে আছে 10 সেন্টিমিটার, এখানে আছে 20 সেন্টিমিটার, এখানে আছে 30 সেন্টিমিটার, এখানে আছে 40, এখানে 50, 60, 70, 80, 90, 100, 1 মিটার দৈর্ঘ্য। সো তুমি দেখলা জকিকে যখন 40 সেন্টিমিটারে রাখছো তখন কোনো ডিফ্লেকশন নাই, তার মানে এল এর মান হচ্ছে 40, এই পাশে আছে 40 সেন্টিমিটার, ওই পাশে আছে 60 সেন্টিমিটার। তুমি অথবা ধরো তুমি রোধের মান একটু চেঞ্জ করলা, ধরো এখানে রোধের মান চেঞ্জ হয়েছে, ধরো এক্স এর মান চেঞ্জ হয়েছে, এক্স এর মান চেঞ্জ হইলে অবশ্যই ডিফ্লেকশন আমরা অন্য পয়েন্টে পাবো না, মানে হচ্ছে নিস্পন্দ বিন্দু আমরা পাবো আর একটা পয়েন্টে। দেখা যাবে তখন আমরা যদি জকিটাকে এখানে রাখি তখন গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দিচ্ছে না, মানে আমরা নিস্পন্দ বিন্দু পাচ্ছি। তখন আমার দেখা লাগবে যে জকিটাকে আমরা যেই পয়েন্টে রাখলাম সেই পয়েন্টটা এই প্রান্ত থেকে কতটুকু দূরে। যদি হয় 60 সেন্টিমিটার দূরে, তাহলে এই পাশে আছে 60 সেন্টিমিটার, ওই পাশে আছে 40 সেন্টিমিটার, মানে এল এর ভ্যালু হচ্ছে 60 সেন্টিমিটার। ওকে, এল সবসময় এই পয়েন্ট থেকে আমরা কনসিডার করব। বুঝছেন, একদম সহজ কিন্তু, হ্যাঁ, এখানে কোনো রকম কমপ্লেক্সিটি নাই। সো দিস ইজ দ্য ফর্মুলা মিটার ব্রিজের জন্য। এই ফর্মুলাটাই আমাদের লাগবে, এখানে আর কোনো ব্যতিক্রম নাই। ঠিক আছে, এই ফর্মুলা যদি মনে না থাকে ভাইয়া সেক্ষেত্রে কি করব? মনে রাখার তো কোনো দরকারই নাই, তুমি জাস্ট এই মিটার ব্রিজটার দিকে তাকাও, তো এই ফর্মুলা তোমার মনে রাখা লাগবে না, মিটার ব্রিজের দিকে তাকাও। তুমি গ্যালভানোমিটারটাকে এই পয়েন্টে কানেক্ট করছো এবং সেই অবস্থায় তুমি নিস্পন্দ বিন্দু পাইছো, তার মানে এই অংশের রোধ ডিভাইডেড বাই এই অংশের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু এই অংশের রোধ ডিভাইডেড বাই এই অংশের দৈর্ঘ্য, শেষ, আর কিছু না। তুমি এই ফর্মুলা বাদ দাও, এই অংশের রোধ ডিভাইডেড বাই এই অংশের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু এই অংশের রোধ ডিভাইডেড বাই এই অংশের দৈর্ঘ্য। দেখো সেম ফর্মুলা আসবে। নাও তুমি উপরে আর বক্সের রোধ হচ্ছে আর, ডিভাইডেড বাই অংশের দৈর্ঘ্য হচ্ছে এল, উপরে অজানা রোধ হচ্ছে এক্স, নিচে হচ্ছে 100 মাইনাস এল। দেখো তো সেম আসতেছে না? একদম সেম, এক্স ইজ ইকুয়ালস টু 100 মাইনাস এল ডিভাইডেড বাই এল মাল্টিপ্লাইড বাই আর, সেম ফর্মুলা। ওকে, সো ফর্মুলা মনে থাকলে ভালো, মনে না থাকলেও কোনো সমস্যা নাই, ওটার দিকে তাকালেই বুঝে যাবে। ওকে, সো আই থিঙ্ক আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল পুরোপুরি কমপ্লিট। এইটাই হচ্ছে আমাদের মিটার ব্রিজ। বুঝেছো? মনে থাকবে, একদম সহজ। পারবো তাহলে? কোনো কনফিউশন নেই? আসো ম্যাথ করি। দেখো ম্যাথ কি পরিমাণ সহজ, ম্যাথ হচ্ছে বেশি সহজ। কি বলছে? মিটার ব্রিজের এ বিন্দু হতে 40 সেন্টিমিটার দূরে জকি রাখায় গ্যালভানোমিটারে কাটা কোনো বিক্ষেপ দিল না, তাহলে অজানা রোধ আর নির্ণয় করো। দেখো আমরা যখন 40 সেন্টিমিটার দূরে জকিটা রাখছি তখন হচ্ছে গ্যালভানোমিটারে কাটা কোনো বিক্ষেপ দেয়, তার মানে এটা আমাদের নিস্পন্দ বিন্দু। এই পাশের দৈর্ঘ্য কত? এই পাশের দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। ঠিক আছে, এই পাশে দৈর্ঘ্য কত? 60 সেন্টিমিটার। ওকে, এখানে রোধ কত? 12 ওম না, 4 ওম না, এই দুজনের তুল্য রোধ। ঠিক আছে, এইটুকু অংশের রোধ কত? এইটুকু অংশের রোধ হচ্ছে এই দুইজনের তুল্য রোধ, সেটা কত হবে? 12 মাল্টিপ্লাইড বাই 4 ডিভাইডেড বাই 12 প্লাস 4, 48/16 মানে হচ্ছে 3 ওম। কত? 3 ওম। তাহলে আমরা কি বলতে পারি? হুইটস্টোন ব্রিজ যেহেতু ব্যালেন্সড, সরাসরি বলা যেতে পারে, দেখো ডিরেক্ট সলভ করা যাবে। এখানকার রোধ ডিভাইডেড বাই এখানকার দৈর্ঘ্য 3 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়ালস টু এখানকার রোধ ডিভাইডেড বাই এখানকার দৈর্ঘ্য আর ডিভাইডেড বাই 60। তাহলে আর এর মান হবে 60/40 মাল্টিপ্লাইড বাই 3, তার মানে হচ্ছে 9/2 মানে 4.5 ওম। শেষ ভাই, এতটুকুই কাজ, আর কিচ্ছু না। ঠিক আছে, এখানে কোনো কমপ্লেক্সিটি আছে বলো তো? কোনো কমপ্লেক্সিটি নেই, এখানে কি কি দো আছে না আছে এত কিছু চিন্তাই করা লাগবে না। এখানকার রোধ ডিভাইড বাই এইটুকুর দৈর্ঘ্য, এখানকার রোধ ডিভাইডেড বাই এইটুকুর দৈর্ঘ্য। ভাই এইটুকুর দৈর্ঘ্য আপনি কেমনে বের করলেন? এখানে 100 সেন্টিমিটার দো আছে দেখে আপনি বুঝলেন। যদি না দেওয়া থাকতো তাহলে কি করতেন? না দেওয়া থাকলেও এটা 100 সেন্টিমিটার। ভাই মিটার ব্রিজের তারের দৈর্ঘ্য সবসময় 1 মিটার বা 100 সেন্টিমিটার। পারবো? শিওর, গুড। আসো নেক্সট ম্যাথ, দেখো কি পরিমাণ সহজ। কি বলছে? মিটার ব্রিজের এ বিন্দু হতে 25 সেন্টিমিটার দূরে জকি রাখায় গ্যালভানোমিটারে কাটা কোনো বিক্ষেপ দিল না, মানে নিস্পন্দ বিন্দু পাওয়া গেল, তাহলে অজানা রোধ আর কত হবে? দেখো এখানে আমাদের নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে এই পয়েন্টে। সেটআপ দেখে মনে হচ্ছে একটু অন্যরকম না? সেমই কিন্তু, সেম সেটআপ। ঠিক আছে, তুমি চাইলে এটাকে ওই চতুর্ভুজের মতো চিন্তা করতে পারো, এটাকেও চতুর্ভুজের মতো চিন্তা করতে পারো, কোনো সমস্যা নেই, এটাও একটা মিটার ব্রিজ। প্রথম কথা হচ্ছে আমরা নিস্পন্দ বিন্দু পাইছি এখান থেকে 25 সেন্টিমিটার দূরে, এই ডিস্টেন্সটা হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে ওই পাশের ডিস্টেন্স কত হবে? 100 - 25 মানে হচ্ছে 75 সেন্টিমিটার।
ওকে, এই ব্রাঞ্চের রোধ কত? দেখো 6 ওম, 2 ওম এবং 3 ওম কেমনে আছে? সমান্তরালে আছে। তিনজনের তুল্য রোধ কত হবে? 1/6 প্লাস 1/2 প্লাস 1/3 তার উপর হোল ইনভার্স। ওকে, যদি আমি এখানে লসাগু নেই তাহলে আসবে হচ্ছে নিচে 6, এখানে 1 প্লাস 3 প্লাস হচ্ছে 2 তার উপর ইনভার্স মানে হচ্ছে 1 ওম। ঠিক আছে, উপরেও 6 নিচেও 6, 1 উল্টাই দিলেও একই হবে। এখানে তুল্য রোধ কত হবে? দেখো এখানে আছে 4 এবং r কেমনে আছে? সমান্তরালে। তার মানে এইটুকু অংশের তুল্য রোধ হবে 4 মাল্টিপ্লাইড বাই r ডিভাইডেড বাই 4 প্লাস r। ওকে, তার মানে এই ব্রাঞ্চের রোধ হচ্ছে 1 ওম, এই ব্রাঞ্চের রোধ হচ্ছে 4 ইনটু r ডিভাইডেড বাই 4 প্লাস r ওম। তোমাকে বলছে r এর মান নির্ণয় করতে। বলো কেমনে করবা? যেহেতু নিস্পন্দ বিন্দু পাইছো, অবশ্যই হুইটস্টোন ব্রিজ কি ব্যালেন্সড, বা মিটার ব্রিজটা কি আছে? ব্যালেন্সড অবস্থায় আছে। ব্যালেন্সড অবস্থায় এখানকার রোধ ডিভাইডেড বাই এখানকার দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু এখানকার রোধ ডিভাইডেড বাই এখানকার দৈর্ঘ্য। খুবই সিম্পল। তাহলে 1 ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়ালস টু উপরে হচ্ছে 4r ডিভাইডেড বাই 4 প্লাস r ডিভাইডেড বাই 75। ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে হয়ে যাবে 4r ডিভাইডেড বাই 4 প্লাস r ইজ ইকুয়ালস টু 75 বাই 25 মানে হচ্ছে 3। তার মানে 4r ইজ ইকুয়ালস টু 12 প্লাস 3r, দ্যাট মিন্স r এর মান হচ্ছে 12 ওম। শেষ। পারবা না ম্যাথ আসলে? দেখে মনে হচ্ছে ভাই কি না কি ম্যাথ, কোনো কঠিন ম্যাথই না ভাই, সহজতম ম্যাথ। পারবো? শিওর? গুড। লাস্টের ম্যাথ, আসো এটা করলে আমাদের শেষ। মিটার ব্রিজের এ বিন্দু হতে 40 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে। পরবর্তীতে 2 ওম মানের একটা রোধ এস এর সাথে সমান্তরালে যুক্ত করায় নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে এ বিন্দু হতে 25 সেন্টিমিটার দূরে। বলছে অজানা রোধ এস এবং আর এর মান নির্ণয় করো। আচ্ছা, এবার আমরা দুইটা রোধের একটার মানও জানি না, আমরা এইটার মানও জানি না, এটার মানও জানি না, বাট এই অবস্থায় আমরা নিস্পন্দ বিন্দু পাইছি 40 সেন্টিমিটার দূরে। প্রথমে ইনিশিয়ালি আমরা কি পাইছি? 40 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাইছি। তাহলে দেখো প্রথমত অবস্থা কিরকম? প্রথমত আমরা একটা রোধের মানও জানি না, বাট তাও আমরা 40 সেন্টিমিটার দূরে নিস্পন্দ বিন্দু পাইছি। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম ক্ষেত্রে এই ডিস্টেন্সটা হচ্ছে 40 সেন্টিমিটার এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 60 সেন্টিমিটার। এখানকার রোধ এস জানি না কত, এখানকার রোধ আর জানি না কত, বাট আমরা এটা তো বলতে পারি যেহেতু মিটার ব্রিজ ব্যালেন্সড, তার মানে এইটুকু অংশের রোধ ডিভাইডেড বাই এইটুকু অংশের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু এইটুকু অংশের রোধ ডিভাইডেড বাই এইটুকু অংশের দৈর্ঘ্য বলা যায়। তাহলে লেখা যাইতে পারে এস ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 60. That means S is equals to 2/3 multiplied by R. ওকে, এস এবং আর এর মধ্যে সূক্ষ্ম একটা সম্পর্ক আমরা প্রথমত নির্ণয় করে ফেলছি। এবার পরের পার্টে তোমাকে বলছে এস এর সাথে আমরা 2 ওম মানের একটা রোধকে সমান্তরালে যুক্ত করলাম। যখন এস এর সাথে 2 ওম মানের একটা রোধকে আমরা সমান্তরালে যুক্ত করছি, তখন নিস্পন্দ বিন্দু 40 সেন্টিমিটারের জায়গায় হয়ে গেছে কোথায়? 25 সেন্টিমিটারে। তার মানে আগে তুমি 40 সেন্টিমিটারে যখন জকি কানেক্ট করতেছিলা তখন গ্যালভানোমিটারে কাটা কোনো বিক্ষেপ দিচ্ছিল না। এইবার যখন তুমি 2 ওম মানের রোধটাকে এস এর সাথে সমান্তরালে যুক্ত করছো, কি করছো? 2 ওম মানের রোধটাকে এস এর সাথে আহারে কি একটা জ্বালা, এস এর সাথে 2 ওম মানের রোধটাকে যখন সমান্তরালে যুক্ত করছো, তখন জকি 25 সেন্টিমিটার দূরত্বে কানেক্ট করলেই নিস্পন্দ বিন্দু পাওয়া যাচ্ছে। তার মানে এবার নিস্পন্দ বিন্দুর পজিশন চেঞ্জ হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক ছিল। এখানে রোধ চেঞ্জ হয়ে গেছে না, তাহলে তো অবশ্যই নিস্পন্দ বিন্দুর পজিশন চেঞ্জ হবেই। তাহলে বর্তমানে অবস্থাটা কিরকম বলেন বলেন বলেন? বর্তমানে বা পরে, পরবর্তীতে লিখতে পারে, একটা লিখলেই হয়েছে, পরবর্তীতে। এখানকার রোধ কত এখন? এখন এখানকার রোধ হচ্ছে 2 ইন্টু এস ডিভাইডেড বাই 2 প্লাস এস। ওখানকার রোধ কত? ওখানকার রোধ এখনো আর ওইটা তো আমরা চেঞ্জ করিনি। নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে কোথায়? 25 সেন্টিমিটার দূরত্বে। তাহলে আমরা বলতে পারি বর্তমানে এখানকার রোধ ডিভাইডেড বাই বর্তমানে নিস্পন্দ বিন্দুর দূরত্ব বা এই পাশের দূরত্ব ইজ ইকুয়ালস টু বর্তমান ওই পাশের রোধ ডিভাইডেড বাই বর্তমানে জকির ডান পাশের দূরত্ব। ঠিক আছে, তাহলে বর্তমানে বাম পাশের রোধ কত বলো? s ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস এস। বাম পাশের ডিস্টেন্স কত? জকি থেকে 40 সেন্টিমিটার না, এর তো আগে ছিল। এখন কত? এখন হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে নিচে 25। ডান পাশে কত? ডান পাশে রোধ হচ্ছে আর, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 75। ঠিক আছে, তাহলে আসেন যদি আমরা এখানে একটু হিসাব টিসাব করি। s ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস এস ইজ ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 3। ওকে, এখান থেকে দেখো আর একটু সুন্দর করা যায় তো।
s/2 ইজ ইকুয়ালস টু r/3। আমরা একটা কাজ করি, এই r/3 এর পরিবর্তে বসাই দিই s/2, তাইলেই তো হয়ে যায়। এখানে কি r/3 সমান s/2 না? সো এই r/3 এর পরিবর্তে একবারে বসাই দাও s/2। যদি বসাও তাহলে দেখো উপরে উপরে s s কাটাকাটি যাবে, এই যে s s বাদ, তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে বাম পাশে 2 ডিভাইডেড বাই 2 প্লাস s, ডান পাশে থাকতেছে হাফ। দ্যাট মিন্স 2 প্লাস s ইজ ইকুয়ালস টু 4, তার মানে s এর মান 2 ওহম। একটা অজানা রোধ বের হয়ে গেছে। s এর মান যদি 2 ওহম হয়, r এর মান কত হবে? দেখো আমরা যেখান থেকে বলতে পারি s/2 is equals to r/3, that means r is equals to 3 into s/2, s এর মান কত? 2, তাহলে বসাই দাও 2/2, মানে r এর মান হচ্ছে 3 ওহম। এটাই তোমার অ্যান্সার, শেষ, সলভড। দেখো মিটার ব্রিজ নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, এটাই হবে কি আমাদের অ্যান্সার। মিটার ব্রিজ কি সবাই বুঝতে পেরেছো, নাকি কারো কোনো রকম কনফিউশন আছে? খুবই সহজ, হ্যাঁ, একদম ফান্ডামেন্টাল হুইটস্টোন ব্রিজ, তাও ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজের যে ফর্মুলা সেটা দিয়েই মিটার ব্রিজের সকল ম্যাথ সলভ করে ফেলা সম্ভব। আই গেস ওয়ার্কিং প্রিন্সিপালটাও বুঝছো, ম্যাথগুলোও ক্লিয়ার হওয়ার কথা। এগুলো লাগবে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য, এইচএসসি পরীক্ষায় আসার কথা না। যদি এগুলা কিন্তু খুব বেশি কঠিন ম্যাথ না, ওকে, এগুলা কিন্তু এমন না যে অনেক কঠিন কঠিন ম্যাথ, এগুলা হচ্ছে নর্মালি পোলাপান পড়ে না, মানে বইয়ের এই জিনিসগুলো পোলাপান স্কিপ করে যায়, বাদ দিয়ে যায়, এবং স্বাভাবিক পোলাপান যেগুলো স্কিপ করে স্যাররা অ্যাডমিশন টেস্টে সেখান থেকে প্রশ্ন করতে পছন্দ করে, এর জন্য হচ্ছে একটু পড়ে রাখা লাগবে। জিনিসটা কঠিন না, একবার দেখলেই পারার কথা। দেখেন সবাই বুঝছেন কিনা? আসো আসো আসো, তোমাদের কমেন্ট দেখি, চলো সবাই বুঝছো নাকি কারো কোনো কনফিউশন আছে? লেট মি নো, কনফিউশন না থাকলে কাজ শেষ। এই কোর্সে কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে? হ্যাঁ, এই কোর্স হচ্ছে আমাদের স্থির তড়িৎ শেষ হয়েছে এবং আজকে চলতড়িৎ শেষ হবে, ঠিক আছে? দেখেন ভাই 10টায় ক্লাস আছে, তাড়াতাড়ি শেষ করেন, বাজে হচ্ছে মাত্র 8:41, এখনো সময় আছে 1 ঘন্টা 20 মিনিট বেটা। 40 মিনিটও মনে হয় ক্লাস নেই, আগেই বলতেছি শেষ করেন, একটু ধৈর্য। দেখো সবাই বুঝছো কিনা? বুঝলে আমাদের কমপ্লিট মিটার ব্রিজ। আমরা এখন যাবো পোস্ট অফিস বক্সে। দেখেন সবার ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের মিটার ব্রিজ শেষ, আমরা পোস্ট অফিস বক্সে চলে যাচ্ছি, ঠিক আছে? কারো যদি কোনো কনফিউশন থাকে ডু লেট মি নো। জি ভাইয়া বুঝছি, ঠিক আছে, চলো আসো। এবার হচ্ছে পোস্ট অফিস বক্স। আচ্ছা এটা তো অলরেডি পড়াই ফেলছি, মিটার ব্রিজের ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলো লাগতেছে না। ও মাই গড ভাইয়া, এইটা কি জিনিস? এইটা হচ্ছে পোস্ট অফিস বক্স, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একদম প্রপার একটা ছবি, কিসের? পোস্ট অফিস বক্সের। এখন এই পোস্ট অফিস বক্স দিয়ে কি করা হয়? পোস্ট অফিস বক্সও সেম কাজ ইউজ করা হয়, অজানা রোধ নির্ণয়। এখন করা হয় না, পোস্ট অফিস বক্সের যে সিস্টেমটা সেটা অনেকটা কিছুটা হেকটিক, ঠিক আছে? মিটার ব্রিজটা যেমন অনেক ইজি, পোস্ট অফিস বক্সটা হচ্ছে কিছুটা হেকটিক, এবং এইটাও বানানো হয় বা এটাও যে কাজ করে, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে হুইটস্টোন ব্রিজের নীতি। এটা এবার ঢাকা ইউনিভার্সিটিতে আসলে যে কোয়েশ্চেনটা, পোস্ট অফিস বক্স কোন নীতি অনুযায়ী কাজ করে, ঠিক আছে? এইটা ডিইউ 24-25 এর কোয়েশ্চেন, ঠিক আছে? সো এগুলো যেন ভুল না হয়। দেখো দুইটাই কিন্তু সেম, মিটার ব্রিজও অজানা রোধ নির্ণয় করে, পোস্ট অফিস বক্স অজানা রোধ নির্ণয় করে। মিটার ব্রিজের ওয়ার্কিং প্রিন্সিপালও হুইটস্টোন ব্রিজের নীতি, এবং পোস্ট অফিস বক্সেরও ওয়ার্কিং প্রিন্সিপাল কি? হুইটস্টোন ব্রিজের নীতি। এখান থেকে যদি এমসিকিউ আসে, ভুল যেন না হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এখন আমরা একটু দেখি পোস্ট অফিস বক্স আসলে কাজ করে কিভাবে। মানে আগেরটা তো দেখলাম, এইটা কিভাবে কাজ করে, এটার কাজ করার প্রসেসটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে? আসো একটু দেখি। এই হচ্ছে একটা পোস্ট অফিস বক্সের সার্কিট, ঠিক আছে? এটা দেখে অনেকটাই বিদঘুটে লাগতেছে, আই নো দ্যাট ভেরি ওয়েল, বাট কিছু করার নাই, ইট ইজ হোয়াট ইট ইজ। আচ্ছা, এখানে আমাদের 4টা পয়েন্টের দিকে একটু নজর রাখা লাগবে। একটা হচ্ছে সি পয়েন্ট, হ্যাঁ, যে এই জায়গাটা বুঝো, সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, আমি একটু লিখে দিই, ওকে। এইটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, ওকে, এটার দিকে একটু নজর রাখা লাগবে। এইটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, ওকে, এবং এই যে এইটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। কোনটা? এই যে এখানে একটা পয়েন্ট আছে, এইটা হচ্ছে আমাদের বি, না বি তো এখানে আছে, সরি, ডি পয়েন্টটা কই গেল? এ বি সি, ডি হচ্ছে একদম এই কোনায়, দাঁড়াও এটা কই আসছে, শেষ হয়েছে কোথায়? এই যে এইটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, ঠিক আছে? এটা আমাদের ডি পয়েন্ট। এই হচ্ছে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্টে একটু নজর রাখা লাগবে। আচ্ছা ভাইয়া মাঝখানের এগুলা কি? এই মাঝখানের এগুলো সব হচ্ছে রোধ। এই যে লেখা আছে না 1 বা 10, যেটা লেখা আছে এটা হচ্ছে 10 ওহম বা 1 ওহম, এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে 1000 ওহম, এগুলো সব রোধ। এটাও 10 ওহম রোধ, 100 ওহম রোধ, 1000 ওহম রোধ। এখানে দেখো 1 2 2 5 10 20 20, এগুলো সব রোধ।
ভাইয়া রোদ যদি হয় তাহলে এগুলো এভাবে দেখানো কেন? দেখুন একটা কারণ আছে, কারণ এখানে শুধুমাত্র রোদ নাই, রোদের সাথে একটা চাবি আছে। যেমন এই জিনিসটা যদি আমি তোমাকে একটু জুম করে দেখাই, কি করে দেখাই ভাই, একটু জুম করে দেখেন ভাই। তো এটাকে যদি আমি তোমাকে একটু জুম করে দেখাই মাইক্রোস্কোপ দিয়ে, ওকে, এটা দেখতে হবে হচ্ছে এরকম। এখানে একটা রোদ আছে, ঠিক আছে, এবং এখানে একটা চাবি আছে, এরকম সার্কিটটা এরকম। যখন তুমি চাবিটাকে ক্লোজ করে দিবা, ঠিক আছে, যখন তুমি কি করবা, চাবিটাকে এখানে ক্লোজ করে দিবা, ধরো তুমি চাবিটাকে ক্লোজ করে দিছো, যদি ক্লোজ করে দাও তখন সার্কিটটা দেখতে কেমন হবে? চাবি ক্লোজড অবস্থায় সার্কিটটা দেখতে হবে হচ্ছে এরকম। এই এখানে কোনো রোধ নাই, এখানে একটা রোধ আছে। তখন কি এই রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে? কোনো কারেন্ট যাবে না ভাই, রোধ তো শর্ট সার্কিট হয়ে গেছে, তাই না? তুমি যদি এই চাবিটাকে ক্লোজ করে দাও তখন রোধটা শর্ট সার্কিট হয়ে যাবে, মানে রোধটাকে আর পাওয়া যাবে না। ধরো এখানে 10 ওহম মানের রোধ আছে, লেটস সাপোজ কত মানের রোধ আছে, 10 ওহম মানের রোধ। এখানে যে চাবিটা আছে সেই চাবিটাকে তুমি কি করলা, চাবিটাকে তুমি ক্লোজ করে দিলা। যদি ক্লোজ করে দাও এই 10 ওহম হয়ে যাবে 0 ওহম। ওকে, সিমিলারলি এখানে 100 ওহম মানের রোধ আছে, যদি তুমি এখানে চাবি ক্লোজ করে দাও এই 100 ওহম হয়ে যাবে কত, 0 ওহম। সিমিলারলি এখানে 1000 ওহম মানের রোধ আছে, যদি তুমি চাবিটাকে ক্লোজ করে দাও এই 1000 ওহমের রোধটা যেটা আছে সেটাও কি হবে, শর্ট সার্কিট হয়ে যাবে এবং আলটিমেটলি এখানে কোনো রোধই থাকবে না, এটা একটা রোধবিহীন তারের মতো বিহেভ করবে। ঠিক আছে, তার মানে এখানে প্রত্যেকটা রোধের সাথে একটা করে চাবি আছে। তাহলে যদি আমি এখানে সবগুলো চাবি লাগাই দিই ভাইয়া, তাহলে এই পুরো জিনিসটার কোনো রোধই নাই। ঠিক আছে, তুমি ধরো এখানে চাবি লাগাই দিছো, চাবি ক্লোজড, চাবি ক্লোজড, ক্লোজড ক্লোজ, সবগুলাই ক্লোজড, তার মানে এই পুরা তারের মধ্যে কোনো রোধই নাই। ওকে, এখন তুমি বললা যে না ভাই আমার 10 ওহম মানের রোধ লাগবে, কতটুকুর মধ্যে, ধরো বি থেকে সির মধ্যে। তুমি বললা ভাইয়া বি থেকে সির মধ্যে আমার 10 ওহম মানের রোধ লাগবে, কি করবা? সেটা করার জন্য এই 10-এর চাবিটাকে তুমি খুইলা দিবা, বাকি দুইটা চাবিকে তুমি বন্ধ করে দিবা। যদি ওর চাবি বন্ধ থাকে এটা হয়ে যাবে 0, যদি ওর চাবি বন্ধ থাকে এটা হয়ে যাবে 0, আর ওর চাবি যেহেতু খোলা এইটা হয়ে যাবে 10, তখন এই অংশের রোধ হয়ে যাবে 10। তুমি বললা ভাইয়া আমার এই অংশে 100 ওহম মানের রোধ লাগবে বা 110 ওহম মানের রোধ লাগবে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এই 1000-এর চাবিটাকে বন্ধ করে দিবা, 100-র চাবি আর 10-এর চাবিকে খুলে দিবা। ধরো আমি তোমাদের একটু দেখাই দিই, একটু বিস্তারিতই লিখি। ধরো কথার কথা আর বি সি যে অংশটা, ঠিক আছে, যে বি এবং সি, এই অংশে তোমার রোধ দরকার 1010 ওহম, এতটুকু রোধ তোমার লাগবে, ধরো লাগবে। সেক্ষেত্রে তুমি কি করবা, এই যে 10 ওহম যেটা আছে ওর চাবিটাকে দিবা খুলে। তো যখন খুলে দিবা তখন তো আর ওর মধ্যে দিয়ে কারেন্টটা পাস করতে পারবে না, কারেন্ট পাস করবে রোধের মধ্যে দিয়ে, তার মানে এই দুইটার মাঝখানে রোধটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা কি করব, 10 ওহম চাবি বা 10 ওহমের চাবি ওপেন করে দিব, ওপেন। ওকে, এবং সিমিলারলি 1000 ওহমের চাবিও কি করব, ওপেন করে দিব। ওকে, তাহলে এখানে আমরা 10 ওহম পাবো, এখানে 1000 ওহম পাবো, আর 100 ওহমের যে চাবিটা আছে সেটাকে করে দিব ক্লোজড। ওকে, 100 ওহমের চাবিটাকে যদি ক্লোজ করে দাও সেক্ষেত্রে 100 ওহম রোধটাকে আর পাওয়া যাবে না, সেটা শর্ট সার্কিট হয়ে যাবে। আর এই 10 আর 1000 যেহেতু শ্রেণী সমবায়ে যুক্ত, এই অংশের তুল্য রোধ হয়ে যাবে 1010। ঠিক আছে, সিমিলার কাহিনী এখানেও। আর এই জায়গায় দেখো ভ্যারিয়েশন অনেক বেশি, এখানে ভ্যারিয়েশন খুব বেশি নেই, কারণ আমাদের এখানে ভ্যারিয়েশন দরকারও হয় না। দেখাচ্ছি কেমনে করে কাজ করে। জাস্ট এখানে আমরা বেশ কিছু রোধ নিতে পারি, ধরো 100 নিতে পারি, 110 নিতে পারি, 1010 নিতে পারি, 1100 নিতে পারি, 1110 নিতে পারি, বিভিন্ন ভ্যারিয়েশনের নেওয়া যেতে পারে। বাট ভ্যারিয়েশন সবচেয়ে বেশি হচ্ছে এই জায়গাটায়, যে এই অংশটায়, এই অংশটায় ভ্যারিয়েশন সবচেয়ে বেশি। ধরো তুমি বললে তোমার 1 ওহম মানের রোধ লাগবে, ঠিক আছে, ধরো কথার কথা এটা হচ্ছে এ পয়েন্ট, তাই না? তাহলে এটা যদি এ হয় এটাও কি আমাদের এ পয়েন্ট, মাঝখানে কোনো কিছু নাই, কোনো রোধ টোধ কিছু নাই। তুমি বললা ভাইয়া এ থেকে ডি পর্যন্ত, এই যে এ থেকে ডি পর্যন্ত আমার রোধ লাগবে 1 ওহম, তাহলে তুমি কি করবা, 1 ওহমের যে চাবিটা আছে সেটাকে খুইলা দিবা, বাকি সবগুলা চাবিকে বন্ধ করে দিবা, তাইলে এ থেকে ডি পর্যন্ত রোধ হয়ে যাবে 1 ওহম। তুমি বললা না ভাইয়া আমার রোধ লাগবে 7 ওহম, ঠিক আছে, 7 ওহমের জন্য কি করবা, একটা 2 ওহমের চাবি খুলবা, একটা 5 ওহমের চাবি খুলবা, বাকি সবগুলাকে বন্ধ করে দিবা, 2 ওহম আর 5 ওহম শ্রেণী সমবায় আছে, হয়ে যাবে 7 ওহম। তুমি বললা ভাইয়া আমার রোধ লাগবে 152 ওহম,
কত 152 ওহম। তখন তুমি কি করবা এখান থেকে 100 ওহমের চাবি খুলবা, 50 ওহমের চাবি খুলবা, একটা 2 ওহমের চাবি খুলবা, বাকি সবগুলো চাবি ক্লোজড হয়ে যাবে 152। তুমি বললা ভাইয়া আমার রোধ লাগবে 197 ওহম। কত 197 ওহম। কেমনে করবা এখান থেকে 100 ওহমের চাবি খুলবা, এখান থেকে 50 ওহমের চাবি খুলবা, এখান থেকে 20 খুলবা, 20 খুলবা 190 হইছে, এখান থেকে 5 খুলবা, এখান থেকে 2 খুলবা 197, বাকি সব ক্লোজড। বুঝছেন? সো এইটুকু অংশের মধ্যে এ থেকে ডি পর্যন্ত রোধের বিভিন্ন রকমের ভ্যারিয়েশন ঘটানো সম্ভব। ঠিক আছে? সো এটুকু তো বুঝছি আমরা। বি থেকে সি এর মধ্যে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ রোধ আছে যেটাকে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এ থেকে বি এর মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ রোধ আছে যেটাকে চাইলে আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি এবং সেটা আমরা করব, আমাদের ইচ্ছা মতোই করব। আর এ থেকে ডি পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাণ রোধ আছে যেটাকে চাইলে অনেক বেশি চেঞ্জ করা সম্ভব। এখানে প্রচুর পরিমাণ ভ্যারিয়েশন সম্ভব। বুঝতে পারছেন? ওকে, এখন এইটা দিয়ে অজানা রোধ কেমনে নির্ণয় করব? দেখো এখানে এই যে এক্স আছে না, এইটা হচ্ছে অজানা রোধ, এইটা আমাদের নির্ণয় করা লাগবে। ঠিক আছে? অজানা রোধ, অজানা রোধটা কানেক্ট হবে কার কার মধ্যে? অজানা রোধ কানেক্ট হবে সি এবং ডি এর মধ্যে। ঠিক আছে? সি এবং ডি এর মধ্যে হচ্ছে অজানা রোধটা কানেক্ট হবে এবং এই ডি এবং বি এর মধ্যে যে এই পয়েন্টটা হচ্ছে বি, হ্যাঁ এটাও কি যে এটাও হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে? এখান থেকে এটা তার আসছে, এটাও হচ্ছে বি পয়েন্ট। এই ডি এবং বি এর মধ্যে কানেক্ট হবে হচ্ছে গ্যালভানোমিটার। এটা কি? এটা হচ্ছে গ্যালভানোমিটার। কেন এরকম সেটআপ আসতেছি, সেটআপ তোমার মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু দেখো, তুলাও লাগবে না, সমস্যা নেই, এই ছবি তোমার আঁকাও লাগবে না, তুলাও লাগবে না, জাস্ট তুমি একটু দেখো, দেখে একটু বোঝার চেষ্টা করো জিনিসটা আসলে কি হচ্ছে। ওকে, সো ডি থেকে বি এর মধ্যে আমরা কানেক্ট করব একটা গ্যালভানোমিটার, এটা হচ্ছে আমাদের বি। ঠিক আছে? এই যে বি থেকে একটা ডিরেক্ট তার আসছে, সো যেহেতু একটা রোধবিহীন তার, অবশ্যই এই পয়েন্টের পটেনশিয়াল যা, এই পয়েন্টের পটেনশিয়াল তাই হবে। একটা চাবির থ্রুতে আমরা যুক্ত করছি এখানে, সো যেহেতু দুইটা পয়েন্টের পটেনশিয়াল সেম, সো আলটিমেটলি দুইটা পয়েন্টও সেম। আবার দেখো এই যে এ থেকেও এখানে একটা পয়েন্ট আসছে, কোথায়? এখানে। এই এর সাথে যুক্ত হয়েছে কি একটা ব্যাটারি। তাহলে দেখো ব্যাটারি কার কার মধ্যে যুক্ত? ব্যাটারি হচ্ছে এই পাশে এর সাথে যুক্ত। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে এ। এ থেকে একটা রোধবিহীন তার আসছে, তার মানে এইটা যদি এ হয় এটাও কি এ, এটাও কি এ। এই এর সাথে ব্যাটারির এক প্রান্ত এবং সি এর সাথে ব্যাটারির আছে আরেক প্রান্ত। ভাইয়া সেটআপ এরকম কেন? এইটাই হুইটস্টোন ব্রিজের সেটআপ। কি বলেন ভাইয়া, এখানেও হুইটস্টোন ব্রিজ? ইয়েস, তুমি পয়েন্টগুলো নাও, পয়েন্টগুলো নিলেই বুঝতে পারবা। তাও কি কি পয়েন্ট আছে? এখানে আছে হচ্ছে এ, তাই না? এ, ওকে, এখানে আছে, এখানে আছে কি? এখানে আছে ভাইয়া বি। ঠিক আছে? ওকে, আমাদের গ্যালভানোমিটার হচ্ছে বি এবং ডি এর মধ্যে। তাহলে একটা কাজ করি, এখানে দাও বি, এখানে দাও হচ্ছে সি এবং এখানে দাও হচ্ছে ডি। কাজ শেষ। ওকে, প্রথমত দেখো তো এ থেকে বি এর মধ্যে কি আছে? একটা নির্দিষ্ট পরিমাণ রোধ, যেই রোধের মানে আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করব। আমি ধরলাম এ থেকে বি এর মধ্যে রোধটা হচ্ছে আর এ বি। ঠিক আছে? এই রোধটা আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করব। ঠিক আছে? বি থেকে সি এর মধ্যেও কি আছে? একটা নির্দিষ্ট পরিমাণ রোধ, এই রোধটাও কি করব আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করব। এটাকে বলে হচ্ছে আর বি সি। ঠিক আছে? এ থেকে ডি এর মধ্যে কি আছে? একটা নির্দিষ্ট পরিমাণ রোধ, এইটাও আমরা আমাদের ইচ্ছা মতো চুজ করব। এটার নাম দিলাম কি আর এ ডি। সি আর ডি এর মধ্যে কি আছে? দেখো সি থেকে ডি এর মধ্যে আছে অজানা রোধ। দেখছো এই যে সি থেকে ডি এর মধ্যে কি আছে? অজানা রোধ, যেই রোধের মান আমাদের নির্ণয় করা লাগবে সেটাকে বসায় দাও এখানে এক্স। গ্যালভানোমিটার কোথায় আছে? গ্যালভানোমিটার আছে বি এবং ডি এর মধ্যে। ঠিক আছে? এই যে গ্যালভানোমিটার এক প্রান্ত বি তে, আরেক প্রান্ত কোথায়? আরেক প্রান্ত হচ্ছে ডি তে। তাহলে গ্যালভানোমিটার আছে বি থেকে ডি এর মধ্যে, এখানে আছে গ্যালভানোমিটার। ঠিক আছে? কি আছে? গ্যালভানোমিটার। এবং ব্যাটারি কোথায় আছে? ব্যাটারি আছে হচ্ছে এ থেকে সি এর মধ্যে। এই যে এ থেকে সি এর মধ্যে আছে ব্যাটারি। তাহলে এখানে আমাদের এ, এই হচ্ছে ব্যাটারির প্লাস, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে সি। বুঝছেন? সো এই হচ্ছে এটার সিম্পলিফাইড সার্কিট, হুইচ ইজ আ হুইটস্টোন ব্রিজ। এখন আমরা কি করব? আমরা না রোধের মান চেঞ্জ করব। বিভিন্ন রোধের মান চেঞ্জ করে টোরে আমরা দেখব কখন গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না। যখন গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিবে না, তখন এই হুইটস্টোন ব্রিজটা কি হয়ে যাবে? ব্যালেন্সড। তার মানে সামহাও আমরা যদি এমন রোধ সিলেক্ট করতে পারি যে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না, যদি গ্যালভানোমিটার বিক্ষেপ না দেয়, এই সেটআপে গ্যালভানোমিটার বিক্ষেপ না দেয়, সেক্ষেত্রে হুইটস্টোন ব্রিজ কি হবে? যদি বিক্ষেপ না দেয় সেক্ষেত্রে হুইটস্টোন ব্রিজ হচ্ছে ব্যালেন্সড, বা এই পোস্ট অফিস বক্সটা ব্যালেন্সড হয়ে যাবে।
ব্যালেন্সড হইলে এই বাহুর এবং এই বাহুর রোধের অনুপাত এই বাহুর আর এই বাহুর রোধের অনুপাতের সমান হবে। আমরা বলতে পারি সেই ক্ষেত্রে আর এ বি divided by RAD is equals to RBC divided by X। তাহলে X এর মান কত হবে? X এর মান হবে হচ্ছে RAB divided by RBC multiplied by RAD। এই হচ্ছে অজানা রোধ নির্ণয় করার ফর্মুলা। ঠিক আছে, এই AB অংশের রোধ ডিভাইডেড বাই এই BC অংশের রোধ মাল্টিপ্লাইড বাই এই AD অংশের রোধ। ওকে, এখন এখানে না বিশাল একটা সমস্যা আছে। ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে ফর্মুলা অনেক সিম্পল, ঠিক আছে, বাট এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই তিনটার মানই কিন্তু তোমার চুজ করা লাগবে। তোমার আর এ বির মানও নিজে থেকে সিলেক্ট করা লাগবে, আর বিসির মানও নিজে থেকে সিলেক্ট করা লাগবে, আর এডির মানও নিজে থেকে সিলেক্ট করা লাগবে। ধরো তুমি আর এ বি এবং আর বিসির মানটা সিলেক্ট করলে, আমি ধরলাম, তুমি ধরলা যে আর এ বির মান হচ্ছে ভাইয়া আমি নিব 100। ঠিক আছে, ধরো তুমি আর এ বির মান নিবে 100, মানে হচ্ছে তুমি এই 100-র চাবিটা খুলে দিবা, বাকি দুইটা চাবিকে ক্লোজ করে দিবা। তাহলে আর এ বির মান হয়ে গেল 100। ঠিক আছে, তুমি বললা ভাইয়া আমি আর বিসির মান নিব হচ্ছে 10, তাহলে কি করবা? 10-এর চাবিটা খুলে দিবা, বাকি দুইটা চাবি ক্লোজ করে দিবা। সেক্ষেত্রে তুমি আর বিসি নিলা হচ্ছে 10। তার মানে আর এ বি আর আর বিসির রেশিও কত চলে আসতেছে? 100/10 মানে হচ্ছে 10। এবার আর এডির মান তুমি কত নিবা? তোমার এমন একটা মান নেওয়া লাগবে যেন হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয়। এখন হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড কখন হবে সেটা কি তোমার পক্ষে আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব? তাহলে তুমি কি একবার নিবা 1 ওম, একবার 2 ওম, একবার 3 ওম, একবার 4 ওম, একবার 5, একবার 6, এভাবে কি 5000 পর্যন্ত তুমি চালাবা বা 10,000 পর্যন্ত তুমি চালাবা? তুমি কি 10,000 বার এই চেষ্টাটা করবা? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার আর এডির এমন একটা মান চুজ করা লাগবে যেন এই জিনিসটার গুণফল হয়ে যায় এক্স এর সমান এবং হুইটস্টোন ব্রিজ হয়ে যায় ব্যালেন্সড। এইটা কি তুমি একবার করে 1 2 3 4 5 এভাবে 5000 পর্যন্ত 5000 বার করবা? এটা কি সম্ভব? মানে এভাবে এটা কি কোনো ইফিশিয়েন্ট ওয়ে? অবশ্যই না। মানে জিনিসটা কি, তোমাকে আমি বললাম যে ভাইয়া একটা কাজ করো তো দেখি, 1 থেকে 10,000-এর মধ্যে একটা সংখ্যা চুজ করো। ঠিক আছে, তেমনই তো করা লাগতেছে, তাই না? 1 থেকে 10,000-এর মধ্যে একটা সংখ্যা চুজ করা লাগতেছে এমন ভাবে যেন এক্স এর মান ডান পাশের গুণফলের সমান হয়। এখন তোমার বললাম যে 1 থেকে 10,000-এর মধ্যে একটা সংখ্যা চুজ করো, তুমি বললা ভাইয়া করছি, মনে মনে করো, সমস্যা নেই, করছো, ওকে। এখন তোমাকে আমি বললাম সেই সংখ্যা, তুমি বললা যে ভাইয়া আমি আপনাকে সেই সংখ্যার মান বলে দিব না, আপনি একটা গেস করবেন, আমি বলবো খালি হ্যাঁ নাকি না। আমি বললাম সংখ্যাটা কি 1, তুমি বললা না ভাইয়া। আমি বললাম সংখ্যাটা কি 2, তুমি বললা না ভাইয়া। আমি বললাম সংখ্যাটা কি 3, তুমি বললা না ভাইয়া। এভাবে কি আমি 10,000 পর্যন্ত বলবো? ধরো তোমার সংখ্যা হচ্ছে 9,999, তাহলে তো আমার 9,999 বার বলা লাগবে কারেক্ট অ্যান্সারটা পাওয়ার জন্য। তাহলে এখানে স্মার্ট ওয়েটা কি? স্মার্ট ওয়েটা হইতে পারে এরকম, তুমি তো শুধুমাত্র হ্যাঁ না বলবা, তাই না? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম সংখ্যাটা কি 1000-এর চেয়ে বড়? যেই সংখ্যাটা তুমি মনে মনে চিন্তা করছো সেটা কি 1000-এর চেয়ে বড়? তুমি বললা ইয়েস ভাইয়া। ঠিক আছে, আমি বললাম সংখ্যাটা কি 2000-এর চেয়ে বড়? তুমি বললা ইয়েস ভাইয়া। আমি বললাম সংখ্যাটা কি 3000-এর চেয়ে বড়? তুমি বললা ইয়েস ভাইয়া। আমি বললাম আচ্ছা সংখ্যাটা কি 4000-এর চেয়েও বড়? তুমি বললা নো ভাইয়া। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম? তুমি মনে মনে যে সংখ্যাটা চিন্তা করছো সেটা 3000-এর চেয়ে বড় বাট 4000-এর চেয়ে ছোট। আমি কিন্তু এখন অ্যাকুরেট সংখ্যা পাই নাই, বাট আমার রেঞ্জ কমে আসছে। আমি এখন বলতে পারি সংখ্যাটা 3000-এর চেয়ে বড় কিন্তু 4000-এর চেয়ে ছোট। এখন আমি কি করব? এখন কি আমি আবার 3001 3002 এমনি করে বলবো? অবশ্যই না। এবার আমি তোমাকে বলবো সংখ্যাটা কি 3100-র চেয়ে বড়? তুমি বললা ইয়েস ভাইয়া। আমি তোমাকে বললাম সংখ্যাটা কি 3200-র চেয়ে বড়? তুমি বললা ইয়েস ভাইয়া। আমি বললাম সংখ্যাটা কি 3300-র চেয়ে বড়? তুমি বললা নো ভাইয়া। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে হ্যাঁ, যে অজানা সংখ্যাটা আছে সেটা 3200-র চেয়ে তো বড় বাট 3300-র চেয়ে ছোট। রেঞ্জ কি হইল? আরো চেপে আসলো। এইবার কি জিজ্ঞাসা করব? এইবার আমি তোমাকে জিজ্ঞাসা করব সংখ্যাটা কি 3210-এর চেয়ে বড়? তুমি বললা ইয়েস ভাইয়া। আমি তোমাকে বললাম সংখ্যাটা কি 3220-এর চেয়ে বড়? তুমি বললা ইয়েস ভাইয়া। আমি বললাম সংখ্যাটা কি 3230-এর চেয়েও বড়? তুমি বললা নো ভাইয়া। তার মানে কি? তার মানে এই যে অজানা সংখ্যাটা সেইটা 3220 থেকে
3230 মধ্যে আছে। এইবার তো সহজ। এবার তোমাকে আমি জিজ্ঞাসা করব সংখ্যাটা কি 3221? তুমি বললা না। সংখ্যাটা কি 3222? তুমি বললা না। সংখ্যাটা কি 3223? তুমি বললা না। সংখ্যাটা কি 3224? না। সংখ্যাটা কি 3225? তুমি বললা ইয়েস। তাহলে দেখো এইবার আমি সেই অজানা সংখ্যাটা পেয়ে গেছি, 3225। বুঝতে পারছো? সো এভাবে হচ্ছে আমরা একটা বিশাল রেঞ্জের মধ্যে থেকে একটা অজানা নাম্বার ম্যাথমেটিক্যালি এবং বেশ স্মার্টলি বের করে ফেলতে পারি। সেম বুদ্ধিটা আমরা এই পোস্ট অফিস বক্সের মধ্যে অ্যাপ্লাই করব। হ্যাঁ, পোস্ট অফিস বক্সে আমরা সেম বুদ্ধিটা কিভাবে অ্যাপ্লাই করব দেখাচ্ছি। আসো কিভাবে এখানে একটু বুদ্ধি কাটানো যেতে পারে। ওকে, প্রথমত আমাদের এখানে একটা হুইটস্টোন ব্রিজ আছে, ঠিক আছে? এখানে রোডটা হচ্ছে আর এ বি, এখানকার রোডটা হচ্ছে আর বিসি, ওকে? এখানকার রোডটা হচ্ছে আর এডি, এবং এখানকার রোডটা আমরা জানি না। হ্যাঁ, যে এই পাশের যে রোডটা ওটা হচ্ছে আমাদের জানা নেই কোন রোডটা। এই যে এই পাশে যে রোডটা আছে এইটা হচ্ছে অজানা রোড এক্স, ঠিক আছে? মাঝখানে কি আছে? মাঝখানে আছে হচ্ছে গ্যালভানোমিটার। কোথায় গ্যালভানোমিটার ভাই? এই যে এখানে, এখানে আছে গ্যালভানোমিটার, ঠিক আছে? ভাইয়া ব্যাটারি নাই, ব্যাটারি কেন থাকবে না? অবশ্যই আছে। এই যে এখানে আছে হচ্ছে ব্যাটারি। দেখো, যদি তোমার হুইটস্টোন ব্রিজ ব্যালেন্স হয়, দেখুন তিনটা কন্ডিশন আসতে পারে। প্রথম যে কন্ডিশনটা সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড। যদি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হয় এক্স এর মান কত হবে? দেখো, যদি হুইটস্টোন ব্রিজ হয় ব্যালেন্সড তখন এক্স এর মান কত হবে? তখন এক্স এর মান হবে হচ্ছে আর এ বি বাই আর এ ডি ইজ ইকুয়ালস টু আর বিসি বাই এক্স। দ্যাট মিনস এক্স হবে আর বিসি বাই আর এ বি মাল্টিপ্লাইড বাই আর এডি। ওকে, এটা কখন? যখন হুইটস্টোন ব্রিজটা ব্যালেন্সড। এবং যদি এই কন্ডিশনটা আসে তখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না, তার মানে তখন আমরা কোনো বিক্ষেপ পাবো না। গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ নাই, বিক্ষেপ নাই। যদি ভাইয়া এক্স এর মান এই মানের চেয়ে কম হয়, ধরো তুমি এখানে যে মানগুলো বসাইছো আর বিসি আর এ বি আর এডি সবার মান তোমার জানা আছে, এবং সেখান থেকে তুমি ক্যালকুলেট করে দেখছো যে এক্স এর মানটা হচ্ছে 100। কত? 100। এক্স এর মান আসা উচিত হচ্ছে 100। তুমি যদি ডান পাশে এমনভাবে এই মানগুলো সিলেক্ট করতে পারো যে এই গুণফলটাও 100 আসে, তখন এই ডান পাশের গুণফল এক্স এর সমান হয়ে যাবে, তার মানে হুইটস্টোন ব্রিজ হয়ে যাবে ব্যালেন্সড। এখন ডান পাশে তো তুমি একদমই পারফেক্টলি প্রথমে হিসাব করতে পারবা না, বা একদম পারফেক্টলি সবগুলা রোধের মান তো চুজ করতে পারবা না। ধরো তুমি এমনভাবে রোধের মানগুলো চুজ করলা, মান চলে আসলো 110, তার মানে কি তখন এক্স এর মানটা ডান পাশের মানের চেয়ে ছোট। তাহলে এক্স এর মান যদি ওইটার চেয়ে ছোট হয়ে যায়, আর বিসি ডিভাইডেড বাই আর এ বি মাল্টিপ্লাইড বাই আর এডি, তখনও কি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড? অবশ্যই না। হুইটস্টোন ব্রিজ তো ব্যালেন্সড হবে তখন যখন এক্স এর মান এটার সমান হবে, বা ডান পাশের মানটা এক্স এর সমান হবে। ডান পাশের মানটা যদি এক্স এর মানের চেয়ে বড় হয়ে যায়, অজানা রোধের মানের চেয়ে বেশি হয়ে যায়, তখন কি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড? অবশ্যই না। তখন কি গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দিবে না? অবশ্যই দিবে। কোন দিকে দিবে? গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিবে ধরো ডান দিকে। কোন দিকে? ডান দিকে। লেট সাপোজ এই দিকে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিচ্ছে, ডান দিকে বিক্ষেপ দিবে। ওকে, ফাইন। যদি উল্টাটা হয়, যদি এমন হয় যে না ডান পাশের ভ্যালুটা এক্স এর মানের চেয়ে কম হয়ে যাইতেছে, মানে এক্স এর মানটা ডান পাশের ভ্যালুর চেয়ে বড় হয়ে যাইতেছে, লেট সাপোজ এটা হচ্ছে প্রথম কেস যখন হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড। এটা হচ্ছে সেকেন্ড কেস যখন হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড না, ডান পাশের মানটা এক্স এর মানের চেয়ে বড়, অজানা রোধের চেয়ে বড় মান নিয়ে ফেলছো তুমি, তখন গ্যালভানোমিটার অবশ্যই বিক্ষেপ দিবে, এবং আমরা দেখলাম গ্যালভানোমিটার ডান দিকে বিক্ষেপ দিচ্ছে। যদি উল্টাটা হয়, যদি এমন হয় যে না এক্স এর মান যা তুমি তার চেয়ে মান নিয়ে ফেলছো ছোট, মানে এক্স এর মানটা এবার বড় হয়ে গেছে, এক্স ইজ গ্রেটার দেন আর বিসি ডিভাইডেড বাই আর এ বি মাল্টিপ্লাইড বাই আর এডি, যদি এরকম হয় তখন কি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড? অবশ্যই না। এই অবস্থায় কি হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হবে নাকি?
হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড হইতো কখন? যখন এক্স এর মান এটা সমান হইতো। এক্স এর মান যদি এর চেয়ে ছোট হয় তাইলেও হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড না, এক্স এর মান যদি এর চেয়ে বড় হয় তাইলেও হুইটস্টোন ব্রিজ ব্যালেন্সড না। তাহলে ভাইয়া এই দুইটা অবস্থাকে আলাদা করার কোনো উপায় নাই? আছে। যখন এক্স এর মান এই মানের চেয়ে ছোট হবে বা এই মানটা যখন এক্স কে ক্রস করে চলে যাবে, তখন যদি গ্যালভানোমিটার ডান দিকে ডিফ্লেকশন দেয়, যখন এই মানটা এক্স এর মানের চেয়ে ছোট হবে তখন গ্যালভানোমিটার বাম দিকে ডিফ্লেকশন দিবে। বুঝছেন? কারণ তখন যদি কারেন্ট, ধরো এই কেসটাতে কারেন্ট ফ্লো করতেছে উপরের দিকে, এই কেসটাতে কারেন্ট ফ্লো করবে নিচের দিকে, এবং গ্যালভানোমিটারের মধ্যে যদি কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়, বিক্ষেপের ডিরেকশনও কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তার মানে এক্স এর মান যখন লেস দ্যান এইটা, তখন যদি গ্যালভানোমিটার ডান দিকে বিক্ষেপ দেয়, এক্স এর মান যখন গ্রেটার দ্যান এটা হয়ে যাবে, তখন গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে কোন দিকে? বাম দিকে। তার মানে এই কেসটাতে গ্যালভানোমিটার বিক্ষেপ দিবে বাম দিকে, বাম দিকে বিক্ষেপ দিবে। বুঝতে পেরেছো? একদম সহজ। এবং এই কন্ডিশন অ্যাপ্লাই করেই আমরা পোস্ট অফিস বক্সের মাধ্যমে অজানা রোধের মান নির্ণয় করতে পারবো। কি বলেন ভাইয়া? কেমনে? দেখাচ্ছি কেমনে। দেখো, তোমার লাগবে হচ্ছে এই ডান পাশের মানটা, তাই না? এই যে ডান পাশের মানটা হচ্ছে তোমার লাগবে। ডান পাশের মানটা কত? মানটা হচ্ছে আর বিসি ডিভাইডেড বাই আর এবি মাল্টিপ্লাইড বাই আর এডি। এই মানটাকে হচ্ছে আমরা প্রথমে কনসিডার করে নিই। হ্যাঁ, যে এই মানটা, এই রেশিওটাকে বলা হয় হচ্ছে রেশিও আর্ম। কি? রেশিও আর্ম। ওকে, এই যে এই দুইটা আর্মের রেশিও, এই দুইটা আর্মের রোধের রেশিও, এই আর্ম আরবিসি এবং আরইবি, এই দুইটা রেশিওকে কি বলা হয়? রেশিও আর্ম বলা হয়। সো আমরা প্রথমে যেটা করব, ইনিশিয়ালি দেখো পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। প্রথমে শুরুতে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিই। ধরো এই, ঠিক আছে, একটা দুইটা তিনটা হইলেই মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, ধরো এই। ওকে, প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে আর বিসি বাই আর এবি এইটার মানকে ধরে নিব 1000। কত? 1000। কিভাবে ধরে নিব? দেখো আমার এখানে যেই কি বলে পোস্ট অফিস বক্সটা আঁকা আছে, সেখানে হচ্ছে এখানে এক দোয়ান, এখানে একটা একও থাকবে। ঠিক আছে, এখানে একটা 1 ওম মানের রোধও থাকবে। সেক্ষেত্রে আমি যেটা করব, আর বিসির রোধটাকে নিব 1000। ওকে, জাস্ট 1000 এর চাবিটাকে ওপেন করে দিব, বাকি সবগুলা ক্লোজড। আর আরএব এর ক্ষেত্রে কি করব, শুধুমাত্র 1 ওমের যে চাবিটা থাকবে সেটাকে ওপেন করে দিব, বাকি সবগুলা ক্লোজড। তার মানে আর বিসি হয়ে যাবে 1000, বা বিসি অংশের রোধ হয়ে যাবে 1000, এবং এবি অংশের রোধ হয়ে যাবে 1। তাহলে বিসি অংশের রোধ এবং এবি অংশের রোধের অনুপাত কত হবে? 1000/1 মানে হচ্ছে 1000। ঠিক আছে, সো ধরো আমি এখানে প্রথমে সিলেক্ট করে নিলাম কত, আর এবি ডিভাইডেড বাই আর বিসি ডিভাইডেড বাই আর এবি ইজ ইকুয়ালস টু 1000। এইবার আর এডির মান আমি ইচ্ছা মতো বসাবো। আর এডির মান আমি প্রথমে বসাবো 1। চিন্তা করে দেখো, আমি যদি এখানে আর এডির মান 1 বসাই, যদি আর এডির মান 1 বসানো হয়, তাহলে এই মানটা কত আসবে? এই মানটা আসবে 1000 মাল্টিপ্লাইড বাই 1। ঠিক আছে, এই মানটা কত আসবে? 1000 মাল্টিপ্লাইড বাই 1 মানে হচ্ছে 1000। এইটা বসে আমি জিজ্ঞাসা করতেছি যে এক্স এর মান কি এইটার চেয়ে বড়, এইটার সমান, নাকি এইটার চেয়ে ছোট? বাম পাশে আছে এক্স, ওকে, ডান পাশে আছে হচ্ছে এইটা। যদি এক্স এর মান এইটার সমান হয় তাহলে গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দিবে না। যদি এক্স এর মান এইটার চেয়ে ছোট হয় তাহলে গ্যালভানোমিটার ডান দিকে ডিফ্লেকশন দিবে। যদি এক্স এর মান 1000 এর চেয়ে বড় হয় তাহলে গ্যালভানোমিটার বাম দিকে ডিফ্লেকশন দিবে। ওকে, সো আমি যেটা করলাম, আমি হচ্ছে আর এডির মান চুজ করলাম 1। যখন আমি আর এডির মান দিলাম 1, ঠিক আছে, তখন দেখলাম আমার গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিচ্ছে কোন দিকে? বাম দিকে। তার মানে কি? তার মানে হচ্ছে এক্স এর মান 1000 এর চেয়ে বড়। এক্স এর মান 1000 কেমনে হইলো ভাইয়া? এটার মান তো 1 ধরছেন, এটার মান 1, এটার মান 1000, 1 * 1000 কত? 1000। এক্স এর মান যেহেতু 1000 এর চেয়ে বড়, এর জন্য বাম দিকে ডিফ্লেকশন দিচ্ছে। আমি কি করলাম, আর এডির মান চুজ করলাম 2। 2 কেমনে চুজ করব? এই যে দেখো, এখান থেকে শুধুমাত্র 2 এর চাবিটাকে খুলে দিব, বাকি সবগুলা ক্লোজড। যদি আর এডির মান হয় 2, সেক্ষেত্রে আমি কি জিজ্ঞাসা করতেছি? আমি জিজ্ঞাসা করতেছি এক্স এর মান কি 2000 এর চেয়ে বড়, নাকি 2000 এর সমান, নাকি 2000 এর চেয়ে ছোট? আমি দেখলাম আমার গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিছে বাম দিকে। তার মানে কি, এক্স এর মান 2000 এর চেয়েও বড়। দেখো এই ডান দিকের মানটা কত হয়ে যাচ্ছে? আর বিসি ডিভাইডেড বাই আর এবি, এটা হচ্ছে 1000, আর আর এডির মান হচ্ছে 2। তাহলে এক্স এর মান 2000 এর চেয়ে বড় দেখেই তো গ্যালভানোমিটার বাম দিকে ডিফ্লেকশন দিচ্ছে। বুঝছেন? আমি কি করলাম, আর এডি বসাইলাম 3, তাও দেখি বাম দিকে ডিফ্লেকশন দিচ্ছে। তার মানে এক্স এর মান 3000 এর চেয়েও বড়। এইবার আর এডি বসাইলাম 4,
দেখলাম গ্যালভানোমিটার ডান দিকে ডিফ্লেকশন দিছে। তার মানে ডান দিকে কখন ডিফ্লেকশন দিবে? যখন এক্স এর মান এই গুণফলের চেয়ে ছোট হয়ে যাবে। এই গুণফলটা কত এবার? এইটুকু হচ্ছে 1000, এইটার মান হচ্ছে 4। তার মানে এই গুণফলের মান হচ্ছে 4000 এবং গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিছে ডান দিকে। তার মানে অবশ্যই এক্স এর মান 4000 এর চেয়ে ছোট। তাহলে এইটুকু থেকে আমরা কি সামারাইজ করতে পারি? অজানা যে রোধটা আছে তার মান 3000 এর চেয়ে বড় এবং 4000 এর চেয়ে ছোট। ঠিক আছে, একটা রেঞ্জ আমরা পেয়ে গেছি। এবার ভাইয়া, এবার আমরা যেটা করব, এইবার এই আর্ম রেশিও বা রেশিও আর্মের মানটা একটু চেঞ্জ করব। এবার আমরা আর বিসি ডিভাইডেড বাই আর ইবির মান নিব হচ্ছে 100। কত? 100। ওকে, আর এডির মান কত বসাবো ভাইয়া? দেখো, এখানে হচ্ছে আর এডি, এখানে হচ্ছে গ্যালভানোমিটারের ডিফ্লেকশন। ওকে, আমরা এতটুকু তো বুঝছি যে আমাদের এক্স এর মান 3000 এর চেয়ে বড়। এবার দেখা লাগবে সেটা কি 3100 এর চেয়ে বড় নাকি 3200 এর চেয়ে বড় এইটা। সো আমরা আর এডির মান প্রথমে নিব 31। ভাই 31 কেমনে নিব? দেখো 31 নেওয়া খুব সহজে, যেখানেই আছে 31 নিবা হচ্ছে তুমি 20 এর চাবি খুলবা, 10 এর চাবি খুলবা এবং 1 এর চাবি খুলবা। 10 20 1 31। ঠিক আছে, আর এডির মান কত হয়ে যাবে? 31 হয়ে যাবে। ওকে, আমি নিলাম হচ্ছে 31। আর এডির মান 31 নেওয়ার পর দেখা গেল গ্যালভানোমিটার বাম দিকে ডিফ্লেকশন দিছে। তার মানে কি? আর এডির মান 31 মানে হচ্ছে এই গুণফলটা 3100, কারণ আর বিসি বাই আর এবি হচ্ছে 100। ঠিক আছে, আর বিসি বাই আর এবি এবার আমি কত নিছি? 100 নিছি। এটা কেমনে নিলাম? এই প্রশ্ন যদি তোমার মনে আসে, আগের বার ছিল 1000, এখন 100 কেমনে? দেখো, আগের বার যখন 1000 ছিল আমার এখানকার রোধ ছিল 1000 ওম, এখানকার রোধ ছিল হচ্ছে 1 ওম। যখন আমার এই আর বিসি বাই আর এবি 100 নেওয়া লাগবে, তখন আমার কাছে দুইটা অপশন আছে। আমি এখান থেকে 1000 এর চাবি খুলতে পারি, এখান থেকে 10 এর চাবি খুলতে পারি। তাহলে এই পাশের রোধ হয়ে যাবে 1000, এই পাশের রোধ হয়ে যাবে 10, রেশিও হয়ে যাবে 100। অথবা আমি এই পাশ থেকে 100 এর চাবি খুলতে পারি, এই পাশ থেকে 1 এর চাবি খুলতে পারি। তাহলে ডান দিকে রোধ হয়ে যাবে 100, বাম দিকে রোধ হয়ে যাবে 1, দুইটা রেশিও হয়ে যাবে 100। তোমার ইচ্ছা, তুমি যেভাবে করতে চাও। জাস্ট চাবি খোলানো লাগবে আর লাগানো লাগবে, আর কিছু না। ঠিক আছে, ওকে। সো তুমি নিলা কত? 31। আর এডির মান নিলে এই গুণফলটা কত আসবে? কোন গুণফলটা? দেখো, আমরা বারবার এই গুণফলটাই চেক করব। আর বিসি ডিভাইডেড বাই আর এবি মাল্টিপ্লাইড বাই আর এডি, এইটা হচ্ছে আমরা বারবার চেক করব। এইটার সাথে আমরা এক্স কে কম্পেয়ার করব। যখন আর এডির মান 31 এবং এই রেশিওর মান 100, তখন এই গুণফলের মান কত? 31। গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিছে কোন দিকে? বাম দিকে। তার মানে কি? এক্স এর মান এই গুণফলের চেয়ে বড়। তার মানে এক্স এর মান 3100 এর চেয়ে বড়। এবার আমি নিলাম 32, নেওয়ার পর দেখলাম বাম দিকে। তার মানে কি? এক্স এর মান 3200 এর চেয়ে বড়। নিলাম 33, নিয়ে দেখলাম ডান দিকে। তাহলে কি বলা যায়? এক্স এর মান 3300 এর চেয়ে ছোট। কারণ ডান দিকে ডিফ্লেকশন কখন দিবে? যখন এক্স এর মান এই গুণফলের চেয়ে ছোট হবে। সো ডান দিকে ডিফ্লেকশন দিছে মানেই হচ্ছে এটা গুণফলের চেয়ে ছোট হয়ে গেছে। তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান অবশ্যই 3200 এর চেয়ে বড় এবং 3300 এর চেয়ে ছোট। এবার কি করব? এইবার হচ্ছে এই রেশিওর মান আরো কমাবো। এবার আমরা রেশিওর মান করে দিব আর বিসি ডিভাইডেড বাই আর এবি ইজ ইকুয়ালস টু 10। ওকে, এবং আমরা চুজ করব আর এডির মান এবং চুজ করে করে দেখব গ্যালভানোমিটার ডিফ্লেকশন দেয় নাকি দেয় না, দিলেও কোন দিকে দেয়। ওকে, সো আমরা তো এতটুকু বুঝে গেছি যে এটা হচ্ছে 3200 থেকে 3300 মধ্যে থাকবে। তাহলে একটা কাজ করি, এবার আর এডির মান প্রথমে বসাই 321। ভাই 321 কেমনে সিলেক্ট করব? এই যে দেখো, 321 সিলেক্ট করা খুব সহজ। এখান থেকে 200 এর একটা চাবি উঠাবা, 100 এর একটা চাবি উঠাবা, কত হয়ে গেছে? 300 হয়ে গেছে। 20 এর একটা চাবি উঠাবা, 320 হয়ে গেছে। 1 এর একটা চাবি উঠাবা, 321 হয়ে গেছে। ঠিক আছে, সহজ, বাকি সব চাবি ক্লোজড। ওকে, সো আমরা 321 সিলেক্ট করব। 321 যখন আর এডির মান এবং রেশিওর মান যখন 10, তখন এই গুণফলের মান কত? গুণফলের মান হচ্ছে 3210। ওকে, এবং যখন আমরা আর এডির মান 321 বসাইলাম, তখন দেখা গেল গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিছে কোন দিকে? বাম দিকে। কোন দিকে? বাম দিকে। তার মানে আমাদের যে রোধটা আছে, অজানা রোধ এক্স এর মান, তার মান 3210 এর চেয়ে বেশি।
কারণ গুণফলের মান যখন এক্স এর মান যখন গুণফলের মানের চেয়ে বড় হবে তখনই তো আমার গ্যালভানোমিটার বাম দিকে ডিফ্লেকশন দিবে, তাই না? সো যখন আমার আর এডির মান 321 আর এই রেশিওর মান 10, তখন গুণফলের মান কত? গুণফলের মান হচ্ছে 321 মাল্টিপ্লাইড বাই 10। মানে সবসময় এটার সাথে রেশিও গুণ হবে, এটার সাথে রেশিও গুণ, এটার সাথে রেশিও গুণ। তাহলে 321 ইন্টু 10, 3210। এক্স এর মান 3210 এর চেয়ে বেশি, তার জন্যই গ্যালভানোমিটার বাম দিকে ডিফ্লেকশন দিছে। ওকে, এখন তুমি বসাও 3222 বসাও। কত? 3222, বা সরি 322 বসাও আর কি, 3222 না। তুমি এখানে 322 বসাও, এখানে হচ্ছে 10 দিয়ে গুণ হয়ে যাবে। আলটিমেটলি আমরা দেখলাম, ধরো এখানে গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিল ডান দিকে, তার মানে কি এক্স এর মানের চেয়ে গুণফলের মানটা বড় হয়ে গেছে। যখন আর এডির মান ছিল 321, তখন গুণফলের মান ছিল 3210। গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিচ্ছিল বাম দিকে, তার মানে এক্স এর মান 3210 এর চেয়ে তো বড়। যখনই তুমি আর এডির মান বসাইছো 322, তখন গুণফলের মান কত? 3220। তখন গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিছে ডান দিকে। ডান দিকে কখন ডিফ্লেকশন দেয়? যখন গুণফলটা এক্স এর মানের চেয়ে বড় হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন আসতে পারি? এখান থেকে কনক্লুশন আসা যায় এক্স এর মান 3210 এর চেয়ে বড়, কিন্তু 3220 এর চেয়ে ছোট। ঠিক আছে, এখন এক্সাক্ট মানটা কেমনে নির্ণয় করবা? এখন যেটা করতে হবে, এই যে রেশিওটা আছে, এই রেশিওটা নেওয়া লাগবে হচ্ছে 1। হ্যাঁ, আমি জাস্ট উপরে লিখে দিচ্ছি এই জায়গাটায়, এখানে একটু লিখে দিচ্ছি এইটুকু অংশের মধ্যে। ওকে, আমরা কি করব এবার? আমরা হচ্ছে রেশিওর মানটা নিব হচ্ছে 1। ওকে, আর এবি, সরি আর বিসি ডিভাইডেড বাই আর এবি, এটা নিব কত? 1। 1 কেমনে নিব? দেখো 1 নেওয়া তো আসলে খুব সহজ। তুমি এখান থেকেও 10 এর চাবি খুলো, এখান থেকেও 10 এর চাবি খুলো, 10 10 এর রেশিও কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ঠিক আছে, 1 নেওয়া খুব সহজ। ওকে, নিলাম 1। আমার চেক করা লাগবে এক্স এর মান কত। আমরা এতটুকু পর্যন্ত আসছি, এক্স এর মান 3210 এর চেয়ে বড় এবং 3220 এর চেয়ে ছোট। তাহলে এবার কি করবে? এবার খালি আর এডির মানটা তুমি তোমার ইচ্ছা মতো চুজ করবা। ধরো তুমি দেখলা আর এডি, ঠিক আছে, এখানে হচ্ছে গ্যালভানোমিটার। আর এডির মান তুমি বসাইলা 3211, দেখলা ডিফ্লেকশন আসছে বাম দিকে। তার মানে কি এক্স এর মান 3211 এর চেয়েও বড়। ভাই 3211 কেন হইলো? এটা দিয়ে গুণ করবেন না? রেশিওর মান তো 1, 1 দিয়ে গুণ করলে তো সেমই আসবে। ওকে, সো যেহেতু আমার গ্যালভানোমিটার ডিফ্লেকশন দিছে বাম দিকে, তার মানে অবশ্যই এক্স এর মান এই গুণফলের চেয়ে বড়। গুণফল কত? 3211 মাল্টিপ্লাইড বাই 1, তার মানে এক্স এর মান 3211 এর চেয়ে বড়। এবার কি করলাম? এক্স এর মান বসাইলাম, আর এটির মান বসাইলাম 3212, তাও দেখলাম ডিফ্লেকশন বাম দিকে। তার মানে কি এক্স এর মান 3212 এর চেয়েও বড়। এইবার আমি বসাইলাম 3213, দেখলাম নো ডিফ্লেকশন। তার মানে কি এইবার এক্স এর মান গুণফলের মানের সমান হয়ে গেছে। যখন এক্স এর মান গুণফলের মানের সমান হবে, তখনই তো কোনো ডিফ্লেকশন থাকবে না। তার মানে এক্স এর মান কত? এখান থেকে বলে ফেলা যাবে এক্স এর মান হচ্ছে, বা অজানা রোধের মান 3213 ওহম। ঠিক আছে, সেখানে কিছুটা পরিশ্রম আছে, মিটার ব্রিজের মতো এতটা সহজ না। এর জন্য এটা এখন আসলে খুব বেশি ইউজ করা হয় না। এটা হচ্ছে আগে ইউজ করা হইতো, আগে যখন এত স্মার্ট টেকনোলজি ছিল না, যখন তোমার স্পেশালি টেলিগ্রামের যুগ যখন ছিল, মানে টেলিগ্রাম অ্যাপস না, আগে টেলিগ্রাম পাঠাইতো না তারের মাধ্যমে, সেই তারের মাধ্যমে যে টেলিগ্রাম পাঠাইতো, সেই যে যুগটা ছিল, তখন হচ্ছে তোমার পোস্ট অফিস বক্স ইউজ করা হতো। এবং এটার নাম কেন পোস্ট অফিস বক্স? কারণ হচ্ছে আমরা যখন টেলিগ্রামগুলো পাঠাইতাম, টেলিগ্রাম আমরা তো পাঠাইতাম না, আমাদের যারা অনেক বেশি কি বলে পূর্বজ ছিল, ঠিক আছে, বা অগ্রজ ছিল, তারা যখন পাঠাইতো, এই টেলিগ্রামগুলো যাইতো হচ্ছে পোস্ট অফিসের থ্রুতে। এবং এই যে বক্সটা, যেটার সাহায্যে আমরা অজানা রোধ নির্ণয় করতাম, এটা থাকতেও হচ্ছে পোস্ট অফিসে। ওকে, এবং সেটার কাজ ছিল হচ্ছে, ধরো তোমার টেলিগ্রামের যে তার আছে, সেই তার কোন একটা জায়গায় ছিঁড়ে গেছে। কোন জায়গায় ছিঁড়ে গেছে সেটা তুমি কেমনে বের করবা? ধরো ঢাকা থেকে চিটাগং পর্যন্ত একটা তার গেছে, যেই তার দিয়ে হচ্ছে টেলিগ্রাম পাস হয়। ঠিক আছে, মানে টেলিগ্রাম তো তোমার তারের মাধ্যমে পাস হইতো, ওয়াইড সিস্টেম ছিল। সো ধরো তোমার নরসিংদীর ওখানে, ঠিক আছে, বা হচ্ছে কুমিল্লার ওখানে তার ছিঁড়ে গেছে। এখন তুমি কি পুরা রাস্তা দেখতে দেখতে যাবা যে হ্যাঁ এখানে কি তার ছিঁড়ছে নাকি এখানে, এরকম কিছু করবা? অবশ্যই না। পোস্ট অফিস বক্সের সাহায্যে এটা নির্ণয় করে ফেলা যাইতো যে হ্যাঁ কোন জায়গায় তারটা ছিঁড়ছে। সো যেটা হইতো, পোস্ট অফিস বক্স যেটা করতো, তার যেখানে ছিঁড়ছে সেই ছেঁড়া অংশের রোধটুকু নির্ণয় করতো। এবং আমরা রোধের ফর্মুলা জানি, আর ইজ ইকুয়ালস টু রো বাই এ ইন্টু এল। সেখান থেকে আমরা এই ছেঁড়া অংশের তারের দৈর্ঘ্যটা বের করতাম, দেন অতটুকু দূরত্বে গেলেই আমরা তারের ছেঁড়া অংশটা পেয়ে যেতাম এবং দেন সেটা রিপেয়ার করতাম। ঠিক আছে, সো এই হচ্ছে পোস্ট অফিস বক্সের ব্যবহার
ব্যবহার ছিল কোনো এক সময়, এখন আর পোস্ট অফিস বক্স ইউজ করা হয় না। ঠিক আছে, সেই হচ্ছে বিস্তারিত। এত কিছু লাগবে না তোমাদের, আমি জাস্ট এমনি একটু দেখাইলাম, যেহেতু চ্যাপ্টারের শেষের পার্টি, এর জন্য পুরোটাই দেখাই দিলাম। তোমাদের লাগবে হচ্ছে মেইনলি এই জিনিসটা, কোনটা, এই যে এইটাও না, এই সার্কিটও তোমাদের লাগবে না, তোমাদের লাগবে হচ্ছে দুইটি ইনফরমেশন। পোস্ট অফিস বক্স কি কাজে লাগে, একটা হচ্ছে অজানা রোধ নির্ণয়, এবং সেকেন্ডটা হচ্ছে পোস্ট অফিস বক্সের ওয়ার্কিং প্রিন্সিপাল কি, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ঠিক আছে, দেখেন, বুঝে থাকলে কাজ শেষ। ও মাই গড, বাও, আপনার বাম ডান এরকম লাগে, কি বলিস বেটা, তোদের কথাই আমি বুঝি না। গাইস দেখো তো, বুঝছো নাকি, এতক্ষণ নিজেকে আটকায় রাখছিলাম, বাট আপনার জন্য বেরিয়ে আসতে হলো। কোথায় আটকায় রাখছিলাম বলো তো গাইস, আমাদের চলো তড়িৎ শেষ। ইয়েস, চলো তড়িৎ কমপ্লিট। দেখো তো গাইস, কত সুন্দর ম্যাথ। হ্যাঁ, মানে ম্যাথ জিনিসটা যে সুন্দর, ঠিক আছে, সেটারই যে একটা সুন্দর প্রমাণ হচ্ছে এইটা, যে ম্যাথ ইজ বিউটিফুল। ঠিক আছে, ম্যাথ ভালো জানলে আসলে জীবন এমনি আগায় যায়। ওকে, দেখেন, তাহলে কি বিদায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে বিদায়। তোমরা কি আসলে এটা বুঝছো বলো তো, নাকি আমি একাই বক বক করে গেলাম? তোমরা যদি এটা নাই বুঝে থাকো একটুও, মানে আমি তো চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর জন্য, যদিও এত কিছু মনে হয় না তোমাদের বইয়ে আছে, বাট স্টিল বুঝে থাকলে খুবই ভালো। একটা টেকনিক, সুন্দর একটা টেকনিক, অনেক আগে মানুষ ইউজ করতো। ঠিক আছে, দেখেন, কমপ্লেক্স ভাইয়া, হ্যাঁ হ্যাঁ কমপ্লেক্স, তা তো অবশ্যই একটু কিছুটা তো কমপ্লেক্সই সিস্টেমটা, বাট এত বেশি কমপ্লেক্সও না, আরেকবার দেখলেই দেখবা বুঝে গেছো। ওকে, তা সার্কিটের মধ্যে কিভাবে চাবি থাকে, কিভাবে সলভ করা লাগে, মানে এই যে চাবি হচ্ছে যেগুলো, এই যে দেখো, এই যে এই যে এগুলা হচ্ছে চাবি। ঠিক আছে, জাস্ট হচ্ছে তুমি ধরো চাবিটা থাকে এরকম, ধরো এই, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে সুইচ। হ্যাঁ, এগুলো তুমি যখন ট্রিপলি ফার্স্ট ইয়ারে পড়বা, তখন হচ্ছে সব সুইচিং মেকানিজম তোমাকে শেখানো হবে। সুইচটাকে যদি তুমি ডান দিকে দাও, ঠিক আছে, ধর তুমি সুইচটাকে ডান দিকে দিছো, নবটাকে ডান দিক ঘুরাইছো, তখন হচ্ছে সুইচটা এভাবে ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, আবার সুইচটাকে যদি তুমি বাম দিকে উঠাও, ধরো তুমি সুইচটাকে এইভাবে ডান দিকে ঠেলা দিলা, এটা কি হবে, যেমনি করে ক্লোজ হয়ে যাবে, ক্লোজ হয়ে সার্কিটটা কমপ্লিট করে দিবে। আবার ধরো সুইচটা এরকম ক্লোজড অবস্থায় আছে, এটা হচ্ছে ক্লোজড অবস্থা, এটাকে তুমি কি করলা, এটাকে তুমি হচ্ছে আবার এই দিক বরাবর টান দিলা। যখন তুমি এই দিক বরাবর টান দিবা, তখন যেটা হবে, সুইচটা তো ছিল ক্লোজড অবস্থা থেকে সে হয়ে যাবে ওপেন। ঠিক আছে, ওপেন হয়ে যাবে। সো এই যে নবগুলা বামে ডানে ঘুরে হচ্ছে আমরা সুইচ অন অফ করি। ডান দিক ঘুরাইলে দেখা যাবে অফ হয়ে গেছে, মানে সুইচ ক্লোজড, আবার বাম দিক ঘুরাইলে সুইচ ওপেন হয়ে গেছে। ঠিক আছে, সহজ ছেড়া ভাই। আজকে ক্লাস এত সহজ কেন বুঝবো না ভাই। বেশি সহজ হয়ে গেছে না, শিখাবো না, আরো কিছু শিখাবো না। বেশি কথা বললে কিন্তু একদম এসি সার্কিট অ্যানালাইসিস শুরু করে দিব। ঠিক আছে, তখন কিন্তু কান্নাকাটি করা লাগবে। ওকে গাইস, তাহলে আমাদের চ্যাপ্টার কমপ্লিট। আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে ম্যাগনেট। তাহলে ম্যাগনেট আমরা রবিবার থেকে শুরু করি, তোমরা একদিন রেস্ট নাও, তোমাদের একটা মেগা এক্সাম নেই। ওকে, একটা বড় সড়ো এক্সাম নিব তোমাদের চলতরিতের উপর। আর রবিবার থেকে, আগামী রবিবার থেকে হচ্ছে আমরা নতুন অধ্যায় শুরু করে দিব, চৌম্বক, ম্যাগনেট। ভাই মেলা দিন এই জিনিস শর্ট সিলেবাসে ছিল না। এই যে যেই পোলাপানগুলো ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে, ঠিক আছে, শর্ট সিলেবাসে ম্যাগনেট না পড়ে, জীবন কিন্তু হেনে অর্ধেক বেদনা। কারণ তুমি যদি স্পেশালি ট্রিপলি পড়তে যাও, ম্যাগনেটিজম ছাড়া ট্রিপলিতে জীবনটা একদম বেদনা হয়ে যাবে। তো আমাদের ম্যাগনেট খুব ভালো মতো পড়া লাগবে, স্পেশালি যাদের ইঞ্জিনিয়ারিং আসার ইচ্ছা আছে। ম্যাগনেট না পড়ে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে বিপদ আছে, ম্যাগনেট ভালো মতো পড়া লাগবে। এবং ম্যাগনেট হচ্ছে মানে মনে হয় অনেক কঠিন, বাট এটা আহামরি তেমন কঠিনও না, মোটামুটি সহজই আছে। স্পেশালি চ্যাপ্টার 5 তো খুবই সহজ, চ্যাপ্টার 5 নিয়ে কেউ চিন্তাই করুন না। চ্যাপ্টার 5 অতিরিক্ত সহজ, আর ছোট চ্যাপ্টার অনেক। চ্যাপ্টার 4টা হচ্ছে একটু কমপ্লেক্স, কারণ আমাদের বইয়ের মধ্যে কমপ্লেক্সভাবে লিখে রাখছে, বাট আমি চেষ্টা করবো সেটাকে সহজভাবে তোমাদের পড়ানোর জন্য। আশা করি তোমাদেরও খুব বেশি সমস্যা হবে না। অনেক আগে পড়ছিলাম, আমিও 2018 সালে পড়ছিলাম, তারপর তো ট্রিপলির মধ্যে পড়া হয়েছে, বাট এইচএসসির পার্টটা খুব বেশি পড়া হয় নাই। বাট আশা করি খুব বেশি সমস্যা হওয়ার কথা না, দেখলেই মনে পড়ে যাওয়া উচিত। ঠিক আছে, সো রবিবার থেকেই হচ্ছে আমরা ক্লাস শুরু করে দিব। আমিও 2 দিন সময় নিয়ে নিলাম, কারণ আমারও এই চ্যাপ্টারের স্লাইড বানানো নাই, কারণ আমিও তো এই চ্যাপ্টার কখনোই ক্লাস নেই নাই। ঠিক আছে, প্রথমবারের মতো আমি ক্লাস নিতে যাচ্ছি, সো আমারও একটু স্লাইড বানাইতে হবে। হোপফুলি স্লাইড রেডি হয়ে যাবে এর মধ্যে, এই সময়ের মধ্যেই। আর এর মধ্যে তোমাদের একটা মেগা এক্সামও নিয়ে নিব চলতরিতের উপর। ঠিক আছে গাইস, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। সবাই একটু নোট পোস্ট করে দিও, যারা প্রপারলি নোট করতেছো নোট পোস্ট করে দিও। আর সামনে তোমাদের ইয়ার ফাইনাল এক্সাম, এখন কিন্তু পড়ালেখা ভালো মতো করা লাগবে। এখন যদি পড়ালেখা না করো, 6 মাস পরে সেজন কানবা মিটিংগুলোতে যে ভাইয়া, আচ্ছা ভালো কথা, এই শুক্রবার আমরা একটা মিটিং করবো। ঠিক আছে, অনেকদিন তোদের সাথে বসা হয় না, ঈদের পর আমাদের তো ক্লাস হয়ে গেল, চ্যাপ্টারও শেষ হয়ে গেল, এখন আসলে মিটিং করার একদম আদর্শ সময়। সো আমরা শুক্রবার অথবা বৃহস্পতিবারও করতে পারি, যে কোনো একদিন মিটিং করবো। আমি তোমাদের জানাই দিব না, আইদার বৃহস্পতিবার করবো অথবা শুক্রবার আমি তোমাদের নিয়ে একটু বসবো। ওকে,
আর হচ্ছে যেটা বলতেছিলাম, এখন তো পড়ালেখা করবা না, এখন মনে হবে যে না ভাই আমি একটু গায়ে হাওয়া লাগায় উড়ে বেড়াই, পড়ালেখা পরে করা যাবে ভাইয়া। এই পরেটা যে আর কবে আসবে, 6 মাস পর যায় কিন্তু কান্নাকাটি করা লাগবে। এখনো বলতেছি বারবার, পড়ালেখা ছাড়া এই মোমেন্টে অন্য কাজ একটু কমাও। অন্য কাজ করতে মানে বন্ধ করতে বলতেছি, অন্য কাজ তুমি করো, বাট কমাও একটু। এখন সেকেন্ড ইয়ারে উঠতেছো, এখন সেকেন্ড ইয়ারে একটু সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। পড়াশোনার প্রতি ডেডিকেশনটা থাকা লাগবে, একটা ফ্লোর মধ্যে থাকা লাগবে, কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকা লাগবে। তাইলে আর খুব বেশি সমস্যা না। সিলেবাস বড়, বাট রেগুলারলি পড়াশোনা করলে খুব বেশি বড়ও না। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নতুন চ্যাপ্টার নিয়ে পরবর্তী ক্লাসে। আর যারা ফার্স্ট পেপার ব্যাচে আসিস তাদের সাথে তো কালকেই দেখা হচ্ছে। কালকে আমাদের ফার্স্ট পেপার ব্যাচেও চ্যাপ্টার 7 কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি, বিদায়।